শুরু হয়ে গেছে, জলদি জলদি জয়েন করে ফেলুন। দুইজন জয়েন করে ফেলেছে আমাদেরকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্সপায়ার কেয়ার এন্ড কালটিভেট হিউম্যান এইড ইচ্ছার ফেসবুক পেজে। আপনারা জানেন, ইচ্ছা শুরু হয়েছিল করোনাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল তাদেরকে সুবিধাজনক উপায়ে সাহায্যের জন্য। এছাড়া ইচ্ছা করোনাকালীন সময়ে কিছু সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনার আয়োজন করে আসছে। সেই আলোচনার সূত্রধারায় আজকে আলোচনার টপিক নির্ধারিত হয়েছে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস এবং বাস্তবতা। কি ভাবছেন জাবি শিক্ষার্থীরা? দর্শক, আপনাদের সঙ্গে এই পুরোটা সময় জুড়ে থাকবো আমি নাজিবা মুবাশশিরা নিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। এবং আমাদের সঙ্গে এই যাত্রায় ব্যাচের 5 জন শিক্ষার্থী যুক্ত হতে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এখানে বলে রাখি, আপনাদের যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আজ আমরা করোনা মহামারীর 103তম দিন অতিবাহিত করছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে প্রায় 3 মাস পার হয়ে গেছে। কয়েক দফা ছুটির পর আবারও ছুটি বেড়ে 6 মাস অবধি বর্ধিত করা হয়েছে। বিশ্ব অর্থনীতি করোনার ঝাপটা যতটা ভেঙে পড়েছে, পরবর্তীতে শিক্ষায় দিতে পারে কিছুটা আলো। কিন্তু করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে অনলাইন ক্লাস শুরুর ব্যাপারে তা আমরা একটু দেখে নেই। 19 মার্চ 2020 সালে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করার ব্যাপারে উৎসাহ প্রদান করে এবং এর পরবর্তীতে 5 এপ্রিল কিছু অসঙ্গতির কারণে ইউজিসি নিজেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলমান পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং ভর্তি স্থগিত রাখার জন্য আহ্বান জানান। এবং এর প্রায় ঠিক 1 মাস পরেই 7 মে 2020 শিক্ষামন্ত্রী ইউজিসি এর চেয়ারপারসন এবং বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং পরবর্তী সেমিস্টারে ভর্তির অনুমতি দেন। এখানে বলে রাখি, এই প্রস্তাবনায় পাবলিকের অনলাইন কার্যক্রমের কোনো উল্লেখ নেই এবং পরবর্তীতে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। অথচ বিশ্ব এগিয়ে যাচ্ছে করোনা পরিস্থিতি মেনে নিয়ে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। কি ভাবছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? তারা কি এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবেন এবং এই ক্ষতিটা কি পরবর্তীতে পুষিয়ে দেওয়া সম্ভব হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 ব্যাচের 5 জন শিক্ষার্থী। আমরা এখন আপনাদের তাদের সঙ্গে পরিচয় করে দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে প্রথমে যুক্ত হতে যাচ্ছেন আরিফুল ইসলাম টিটু ভাইয়া, ভিপি দর্শন ছাত্র সংসদ 44তম ব্যাচ দর্শন বিভাগ। আরিফুল ইসলাম টিটু ভাইয়া, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিপুণ? জি ভাইয়া, ভালো আছি। এই সময় যেরকম ভাবে ভালো থাকা যায় ঠিক সেরকম ভাবে ভালো থাকার চেষ্টা করছি। ভাইয়া, কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হতে যাচ্ছেন আই থিংক নুমান সিদ্দিকী জীবন, সরি, আই থিংক টেকনিক্যাল প্রবলেমের কারণে সে আপাতত যুক্ত হতে পারছে না। পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে জিল্লাল হোসেন সৌরভ, বিতার্কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন 46তম ব্যাচ ইতিহাস বিভাগ। জিল্লাল, খুব সম্ভবত আমাকে শুনতে পাচ্ছ? দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের কারণে জিল্লাল হয়তো যুক্ত হতে পারছে না। আমরা পরবর্তীতে তার কাছে চলে যাব, সে জয়েন করলে তার সঙ্গে কথা বলবো। এবং এর পরবর্তীতে যুক্ত হচ্ছে নাবিলা হক মিতু, ছাত্রী বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, জাবি শাখা, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট 47তম ব্যাচ। নাবিলা হক মিতু, ধন্যবাদ
কেমন আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? জি আপু ভালো। হ্যাঁ, কথা হবে তোমার সঙ্গে মিতু। এবং এর আচ্ছা পরবর্তীতে সর্বশেষ আমাদের সঙ্গে যে যুক্ত হতে যাচ্ছে আয়েশা আক্তার ইতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৮তম আবর্তন, ফাউন্ডার ওয়ার্ল্ড ইউথ আর্মি। আয়েশা আক্তার ইতি, কেমন আছো? মাউথ, তোমার মাউথ স্পিচটা অন করো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আপু ভালো। ইতি, কথা হবে তোমার সঙ্গে। আজকে আমরা আমাদের টপিক নিয়ে অনেক সময় নিয়ে আলোচনা করব, আশা করি আমাদের সবারই অনেক ভালো লাগবে এবং আমাদের যে অপ্রাপ্তি কিংবা আমাদের অনলাইন বিষয়ে যে কার্যক্রম সেই বিষয়ে অনেক কিছুই তুলে উঠে আসবে আমরা আশা করছি। আরিফুল ইসলাম ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ নিপুণ। হ্যাঁ ভাইয়া, শিক্ষা প্রতিষ্ঠান 6 আগস্ট থেকে বন্ধ ভাইয়া। 5 মাস বন্ধ ঘোষণা করা হয়েছে সেই হিসেবে অলরেডি, আবার 3 মাস আমরা অলরেডি পার করে ফেলেছি। বিশ্বই উন্নত দেশ যেখানে চায়না লকডাউনের সময় সমাবর্তন পর্যন্ত দিয়েছে। এছাড়া আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি তারা অনলাইন কার্যক্রম শুরু করার জন্য তারা ল্যাপটপ পর্যন্ত প্রোভাইড করার চেষ্টা করছে। এবং বাংলাদেশেও আমরা কিছু কিছু বিশ্ববিদ্যালয় দেখতে পাই তারা অনলাইন কার্যক্রম শুরু করে দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এছাড়া বিউপি নামক পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু করে দিয়েছে আমরা দেখেছি। কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাকি যেসব বিশ্ববিদ্যালয় শুরু করছে না বা শুরু করেনি কিংবা শুরু করার ব্যাপারে তাদের কোনো প্রস্তাবনা আছে কিনা আমরা আপাতত জানছি না। এই ব্যাপারে আপনার কি মতামত? এই কার্যক্রম শুরু করা সময়ের দাবি হয়ে গেছে কিনা, কিংবা আমরা কি আমাদের যে ক্ষতিটা ছিল সেটা পুষিয়ে নিতে পারবো ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আসলে আমাদের এখন অনলাইন ক্লাস করা আসলে খুবই প্রয়োজন শুরু করা। আরো আগে উচিত ছিল শুরু করা, কিন্তু আমরা শুরু করতে না পারলে এখন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। যদিও আমরা জানি কিছু সমস্যা বা কিছু ঘাটতি আমাদের মধ্যে আছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি অনলাইন ক্লাস শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শুরু না করলে ইউজিসির এই বিষয় নিয়ে নির্দেশনা আসার কথা আমি শুনেছি। এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিটি বিভাগের চেয়ারম্যানের কাছে এই অনলাইন ক্লাসের নেওয়া যায় কিনা, কিভাবে নেওয়া যায় এই বিষয়ে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে। আমাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকলেও অনলাইনে ক্লাসটা শুরু করা কেন উচিত এই বিষয়ে আমার যেটা যে যুক্তিগুলো মনে হয় যে 18ই মার্চ আহ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়। আজকে 19শে জুন, প্রায় 3 মাস চলে গেছে। আরো 2 মাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের পরে আদৌ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে পারবে কিনা এটা আমরা কেউই জানি না, তার নিশ্চয়তা নেই। দেশের অবস্থা যদি আরো খারাপ হয়, বিশ্বের অবস্থা যদি আরো খারাপ হয়, সেক্ষেত্রে হয়তো শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে না। এবং আমাদের প্রধানমন্ত্রীর আহ মতামত অনুযায়ী আমরা শিক্ষার্থীদেরকে কখনোই এই রিস্কের মধ্যে ফেলতে চাই না। সো এইরকম পরিস্থিতিতে আমাদের অনলাইন ক্লাস শুরু করার আসলে বিকল্প আর কিছু নেই। আর এতদিন এত দীর্ঘ সময় শিক্ষার্থীরা সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে দূরে সরে আছে এবং তাদের যে নিয়মিত পড়াশোনা করার যে অভ্যাস সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার সারাদিন বাসায় থাকার কারণে মানসিক একটা বিপর্যয়, একটা মানসিক ভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি। চারিদিকে বিভিন্ন দুঃসংবাদ, বিভিন্ন টেনশন, এগুলো থেকে ওভারকাম করার জন্য আসলে পড়াশোনার মধ্যে থাকলে কিছুটা হইলেও হয়তো আমরা এই মানসিক বিপর্যয় থেকে হয়তো বেরিয়ে আসতে পারবো। তাছাড়া এতদিন বন্ধ থাকার কারণে সামনে একটা বড় ধরনের সেশন জট তৈরি হইতে পারে। যে সেশন জটটা থেকে আমরা বাঁচতে চাইলে আসলে অনলাইন ক্লাস ছাড়া আমাদের বিকল্প কোনো পথ খোলা আমি দেখছি না। এছাড়া আহ কিছু শিক্ষার্থী হয়তো সমস্যায় পড়বে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য ক্ষেত্রে, কিন্তু একটা শিক্ষার্থীদের একটা বড় অংশ এই ক্লাসগুলোর সাথে সংযুক্ত হতে পারে, এটা আমি মনে করি। আর শিক্ষকদের সাথে একটা নিয়মিত যোগাযোগ থাকবে, পরামর্শ, তাদের দিক নির্দেশনার মধ্যে আমরা থাকতে পারবো। তাছাড়া
আহ, আহ, এই এই আহ, মহামারীর যে আহ, মানসিক যে সমস্যা সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। আর আমি এর সাথে আরো কিছু কথা অ্যাড করতে চাই, যে আসলে আমরা কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আহ সাপ্তাহিক ছুটি থাকে 2 দিন। একটি বছরে আহ 50টা সপ্তাহ থাকে, এতে 100 দিন সাপ্তাহিক ছুটিতে চলে যায়। আর আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার দেখলে এবং হিসাব করলে দেখতে পারবো 105 থেকে 10 দিন শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, ঈদ, পূজা, তারপরে বিভিন্ন দিবসের কারণে 105 দিন ছুটি চলে যায়। তো এই সাপ্তাহিক ছুটি এবং এই সরকারি ছুটি সহ বার্ষিক পরীক্ষার সময় 1-1.5 মাস বন্ধ থাকে। সবকিছু বাদ দিয়ে দেখা যায় আমরা মাত্র 1 থেকে 150 দিন সর্বোচ্চ ক্লাস পাই। এর মধ্যে এই 5 মাস 6 মাস ক্লাস বন্ধ হয়ে আছে, আরো কতদিন বন্ধ থাকবে সেটাও আমরা জানি না। তো এই বিভিন্ন কারণে আমরা হচ্ছে অনলাইন ক্লাসের আর বিকল্প চিন্তা করা যায় না। তাই এটি আসলে আমাদের এখনই যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন ক্লাস শুরু করা উচিত। তবে এক্ষেত্রে যে কিছু কিছু সমস্যা আমরা সম্মুখীন হব, তবে সেই সমস্যাগুলোর সমাধানও নিশ্চয়ই আমাদের কাছে আছে। হয়তো কিছু সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, তবে কিছু সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে আছে। যেমন আমি কিছু সমস্যার কথা বলি, যে অনলাইন ক্লাস অবশ্যই বাধ্য মানে বাধ্য হবে না, এটা অপশনাল থাকতে হবে যে এই ক্লাসটা না মানে ঐচ্ছিক, এবং এই ক্লাসে অ্যাটেন্ডেন্স মার্কস দেওয়া যাবে না, যাতে হচ্ছে কেউ যদি ক্লাস অ্যাটেন্ড না করতে পারে তার অ্যাটেন্ডেন্স মার্ক কাটা না যায়। এরপর এই ক্লাসগুলো রেকর্ডের ভার্সন গুলো থাকবে, যেহেতু কোনো শিক্ষার্থী যদি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে না পারে সেক্ষেত্রে পরবর্তীতে যেন সে ক্লাসগুলো সে দেখে নিতে পারে। তারপরে ক্লাসগুলোর যে বিষয়গুলো যে টপিক গুলো নিয়ে শিক্ষকগণ ডিসকাস করবেন সেই বিষয়ের হ্যান্ড নোট অথবা স্লাইড শো অথবা পিডিএফ যদি আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি শিক্ষকগণ, সেক্ষেত্রে যাদের ভিডিও কলে আসতে সমস্যা হয় তারাও কিন্তু সেগুলো কালেক্ট করে পরবর্তীতে পড়াশোনা চালিয়ে নিতে পারে। এবং আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকল স্তরের পরিবার থেকেই শিক্ষার্থীরা আসে। সেক্ষেত্রে আসলে একটা শ্রেণীর দেখা যাবে যে একটা অ্যামাউন্ট স্টুডেন্ট যারা হচ্ছে ডাটা কিনে ক্লাস রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রণোদনা দিতে পারে বা একটি সহায়তা দিতে পারে তাদের এককালীন, যাতে তারা হচ্ছে ডাটা কেনার মতন একটা অ্যামাউন্ট দিতে পারে। আর বিশ্ববিদ্যালয় আমি মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা পারবে, এবং আমার জানার মতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্ট অলরেডি এই কাজটা করেওছে, তারা সাহায্য দিয়েছে এবং তারা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা সরকার থেকে আমরা সাহায্য নিতে পারি। তো নিপুণ, আমার যেটা মনে হয় যে আমাদের এখন অবশ্যই অনলাইন ক্লাসের দিকে যাওয়া উচিত। আমাদের অবশ্যই অনলাইন ক্লাস শুরু করে এই যে একটা পড়াশোনার একাডেমিক কার্যক্রমের যে একটা স্থবিরতা নেমে আসছে দীর্ঘদিনের, এটাকে সচল করার চেষ্টা করা উচিত, এবং কিছুটা হলেও এর মধ্য দিয়ে আমাদের যে ক্ষতি সাধন হয়েছে আসলে তা অপূরণীয়, কিছুটা হইলেও হয়তো তা আমরা লাঘব করতে পারবো। তোমার মাউথ স্পিচ বন্ধ মনে হয় নিপুণ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পড়াশোনা থেকে ডিটাচ থাকার কারণে আমাদের মানসিক স্বাস্থ্যটা আসলে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। যদি আমরা পড়াশোনার সাথে থাকি দেখা যায় বিভিন্ন রকমের দুশ্চিন্তা এসব থেকে মুক্ত থাকা যায়, কারণ করোনার সময় আমরা যে পরিমাণ একটা ধকলের মধ্য দিয়ে যাচ্ছি মানসিক ভাবে, আমরা যদি পড়াশোনার সাথে বিন্দুমাত্র অ্যাটাচড থাকি সেক্ষেত্রে আমাদের এই টেনশনটা কিছুটা লাঘব হবে। আর আপনি লাইভ ক্লাসের ব্যাপারে বললেন যে রেকর্ড করে রাখার ব্যাপারটা, হ্যাঁ এটা আসলে একটা অনেক বড় মানে ইস্যু হতে পারে যে এটা রেকর্ড করে রাখলে পরবর্তীতে যারা যুক্ত হতে পারছে না। এছাড়া আপনি আরেকটা কথা বললেন যে আমরা যারা লাইভ ক্লাসটা বাধ্যতামূলক না করা হোক, অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক না করা হোক, হ্যাঁ এই বিষয়গুলো আসলেই দৃষ্টি দেওয়ার মতো। আশা করবো আমাদের প্রশাসন এই ব্যাপারগুলোকে যদি অনলাইন ক্লাস শুরু করে এই জিনিসগুলো মাথায় রেখে শুরু করবে। ভাইয়া থ্যাংক ইউ। আমি এখন আমার সঙ্গে যুক্ত করে নিচ্ছি। আমার সঙ্গে আমাদের সঙ্গে নতুন একজন অতিথি যুক্ত হয়েছেন।
আমরা তার পরিচয়টা জেনে নেই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এনামুল হাসান। এনামুল হাসান, জি, মাইক অন করতে হবে। মাইক অন করতে হবে। এনামুল হাসান, মাইক অন করতে হবে। এনামুল হাসান, মাইক অন করতে হবে। মিউট করা আছে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ইনামুল হাসান, আমাদেরকে শুনতে পাচ্ছেন? সরি, টেকনিক্যাল প্রবলেমের কারণে সে ডিসকানেক্টেড হয়ে গেছেন তিনি। আমরা এখন চলে যাচ্ছি জিল্লাল হোসেন সৌরভের কাছে। জিল্লাল হোসেন সৌরভ, দর্শক আমরা খুবই দুঃখিত, আমাদের আজকে নেটের খুবই প্রবলেম হচ্ছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে অ্যাড হয়েছে। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা হচ্ছে আসলে নেটের প্রবলেম। অনলাইন ক্লাস চলাকালীন ঠিক এই প্রবলেমগুলোর কথা নিয়ে হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছ? ভাইয়া, জিল্লাল ভাইয়া, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ জিল্লাল? জিল্লাল, তোমাকে শুনতে পাচ্ছি না। আমি শুনতে। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর শিক্ষার্থীরাই বেশি। দেশের ইন্টারনেট ব্যবস্থা ও খরচ তাদের জন্য কতটুকু কষ্টকর হয়ে যাচ্ছে, এবং কিছু মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য অনলাইন শিক্ষা ব্যবস্থাটা একরকম জোরপূর্বক ঘটনা হয়ে যাচ্ছে কিনা, কিংবা ইন্টারনেটের স্পিড এবং শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে তুমি এই বিষয়ে কোনো উদ্যোগ আশা করছো কিনা? জিলাল হোসেন। আচ্ছা, হ্যাঁ আপু, নিপুণ আপুকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা থেকে আমি তিনটা জিনিস বের করে নিলাম। সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস করাটা কতটুকু অনুকূল। আমি প্রথমে এই অংশটার উত্তর দেই, আমি পরবর্তী যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশের উত্তরটা আমি দেব। আপনাকে এটি বুঝতে হবে, বর্তমান পরিস্থিতিতে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গুলা থেকে আপনি যদি দেখেন তাইলে হচ্ছে 50% উপরে শিক্ষার্থীরা যারা মধ্যবিত্ত বা হচ্ছে নিম্নবিত্ত মতো জায়গাগুলো থেকে হচ্ছে উঠে আসে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির আসপেক্টটা একটু ভিন্ন। তো আপনি যখন এই ধরনের অনলাইন ক্লাসগুলো চালু করবেন তখন এই মানুষগুলা আসলে আর্থিক একটা সাপোর্টারের ছেলে। তো আমি এই গত 30 দিনে প্রায় হচ্ছে আমার ইন্টারনেট কিনতে আমি চাইছিলাম হচ্ছে যে যেহেতু এটা অবসর সময় এসে ডেভেলপমেন্ট করতে পারি, তা এই জন্য আমার ইন্টারনেট কিনা লাগছে আমার। সো আমি এই কয়দিনে আমার প্রায় 2000 টাকার মতো ইন্টারনেট হচ্ছে কিনেই খরচ করছি। তো এইটা হয়তো আমার দ্বারা কোনোভাবে পসিবল হয়েছে, বা হচ্ছে আমি কোনোভাবে ম্যানেজ করে আমি এটা বিভিন্ন শ্রেণীর যে প্রশ্নটা আসছে আর কি, যে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে এই শ্রেণীর মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষগুলোকে কিন্তু আপনি এই প্রণোদনাটা বিশ্ববিদ্যালয় থেকে যদি না দেন অথবা অন্য কোনো জায়গা থেকে যদি সাপোর্ট না দেন, তাহলে এই অর্থনৈতিক যোগানটা তাদের কাছে থাকবে না। তো টাফ হয়ে যাবে প্রথম জায়গা। দ্বিতীয়ত, অনলাইন ক্লাস করার বিষয়টা হচ্ছে জোর করে কিনা বা সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে আপনি যখন বিশ্ববিদ্যালয় থেকে বলবেন আসলে তারা করতে বাধ্য হবে, সেটা প্রাইভেট হোক আর অথবা পাবলিক হোক। কারণ
অ্যাজ ইউজুয়াল আমরা যদি সব সময় বলি, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি আমাদেরকে বলে যে তোমাকে এই টিউটোরিয়ালটা দিতে হবে বা এই মিড টার্ম পরীক্ষাটা দিতেই হবে, এই তারিখের মধ্যে দিতে হবে, সো ওনাদের কথা মতো কিন্তু অনেক, তো ওনারা যদি বলে যে তোমাকে অনলাইন ক্লাসটা করতেই হবে ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা মানে এটা নাকচ করতে পারবে না, হয়তো তারা যে কোনো ব্যারিয়ারকে আমাকে এই জায়গা থেকে আরেকটা বাস্তবতা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। আপনি যখন এই যে আমি এই প্রোগ্রামটাই অনলাইন সেশনটায় আমি যুক্ত হওয়ার সময় আমাকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হইতে হয়েছে। তার প্রধান একটা সমস্যা হচ্ছে আমি নেটে যুক্ত হতে পারতেছিলাম না। আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছিলাম, আমার কানেকশন ফল করতেছে, ডিসকানেক্ট করতেছি, আবার কানেক্ট করতেছি। তো এই সমস্যাটা কিন্তু একটা হিউজ সমস্যা। আমি মোটামুটি একটু লক্ষ্মীপুর শহরের পাশাপাশি আছি, সেই কারণে আমার 4G থাকার পরেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কিন্তু যেই ছেলেটা উপকূলীয় অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে, এবং এই ধরনের শিক্ষার্থী অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, নট লাইক দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনাকে দেখতে হবে। তো এরকম শিক্ষার্থী অনেক, আপনি এই শিক্ষার্থীগুলোকে কিভাবে ইনক্লুড করবেন? ধরে নেই আমি যদি ধরেও নেই এইরকম শিক্ষার্থী 30% আছে, তো এই 30% শিক্ষার্থীকে আপনি কিভাবে হচ্ছে ইনক্লুড করবেন অনলাইন ক্লাসে? এই নিশ্চয়তাটা আপনি কোনোভাবে দিতে পারেন না। এখন আমি আপনাকে একটা ব্যাক সলিউশন দেখাই। ব্যাক সলিউশনটা হচ্ছে, আমরা এজ ইউজুয়াল যদি দেখি 2020 সালকে বিশ্বের প্রত্যেকটা দেশ বলছে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমি মনে করি এইটা যেহেতু আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের যেই জিনিসটা করতে পারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যদি দিকে তাকাই, টরন্টো ইউনিভার্সিটি বা হচ্ছে আপনার এরকম অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলা বিভিন্ন অনলাইন কোর্স ছেড়ে দিছে। তো বিশ্ববিদ্যালয় চাইলে এই সুযোগটা তৈরি করে দিতে পারে যে যারা হচ্ছে পারবে তারা বা যাদের সুযোগ আছে তারা এই অনলাইন কোর্স গুলা করতে পারে। তো এই জিনিসটা করতে পারে ব্যাক সলিউশন হিসেবে। কিন্তু আপনি জোর করে কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের ভিতরে ইনক্লুড করাটা আসলে আমি মনে করি জাস্টিফাই হবে না। দ্বিতীয় জায়গা। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় থেকে কোনো পদক্ষেপ দিতে পারে কিনা, আমার কাছে মনে হয় অর্থনৈতিক সহযোগিতার জন্য বা অনলাইন ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে চাইলে কিন্তু একটা আমি দুইটা লেয়ারে কথা বলতেছি, আসলে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না, এই দুইটা লেয়ারে কথা বলতেছি। বিশ্ববিদ্যালয় চাইলে কিছু পদক্ষেপ নিতে পারে। আমি আপনাকে দেখাই, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকতাম তাহলে কি হতো, আমাদের হলে প্রতিদিন অনেকগুলো টাকা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল আসে বা হচ্ছে আছে, তো এরকম আমাদের অনেকগুলা খরচ আছে। বিশ্ববিদ্যালয় চাইলে এই খরচের টাকাগুলা শিক্ষার্থীদেরকে দিতে পারে, প্রণোদনা হিসাবে দিতে পারে যে আপনারা অনলাইন ক্লাসে যুক্ত হন। তো এই সাপোর্টটা কিন্তু তারা চাইলে দিতে পারে, অথবা ইউজিসি থেকে হচ্ছে একটা সাপোর্ট দিতে পারে। কিন্তু গভর্নমেন্ট থেকে আসলে সাপোর্ট টাফ হবে আমার কাছে মনে হয়, কারণ গভর্নমেন্ট এজ ইউজুয়াল যে জিনিসটা করতেছে এখন, চেষ্টা করতেছে আসলে প্রত্যেকটা স্তরে আপনার নিম্নবিত্তের যে মানুষগুলো আছে তাদেরকে একটু প্রণোদনা দেওয়ার জন্য, টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, তারা যেন 3 বেলা, তো ওই সাপোর্টটা দিতে গিয়ে যখন শিক্ষার্থীদেরকে মনে করেন এই ধরনের সাপোর্ট দিতে যাবে, সরকারের জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ এই সিচুয়েশনটা আসলে একটা পেন্ডামিক সিচুয়েশন। তো এই জিনিসটাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। সো এই 3টা লেয়ারে চিন্তা করে আমাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। সো সলিউশনে যদি যাই, সেটা হচ্ছে আমার কাছে বেটার সলিউশন মনে হয় আপনি চাইলে কিছু কোর্স চালু করে দিতে পারেন। ধরা বাঁধা আপনি বলতে পারেন না যে আসলে অনলাইন ক্লাস করেন। তো এর চাইতে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় আরেকটা জিনিস দেখতে পারে। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক বেশি গরিব, যারা আসলে এখন খেতেই পাচ্ছে না, এবং ওই কনসার্নটা নিয়ে আসে, যাদের পকেটে এখন 50 টাকাও নাই। তো ওদের আসলে এই প্রণোদনাটা দেওয়া উচিত, মানসিক প্রশান্তির জায়গাটা দেওয়া উচিত, যে আপনি কিছু টাকা আমাদের পক্ষ থেকে নেন, এটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক হতে পারে, অন্য কোনো কেন্দ্রিক হতে পারে, আপনি এই টাকাটা নেন আপনার মোটামুটি জীবন পরিচালনা করার জন্য হলো, যেটা সহযোগী হবে। এমন না যে আসলে আমার জীবন থেকে 6 মাস চলে যাবে বা 6 মাসের সেশন জট হবে, এটা বিশাল কিছু। রেদার আমার কাছে এখন 2020 সালটা আমি মনে করি আমার জন্য বেঁচে থাকার লড়াই। অন দা আদার হ্যান্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনার যেটা করতেছে যে আপনার এজ ইউজুয়াল পরীক্ষাগুলো নিতেছে, সেটা কিভাবে নিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে। সো আসলে এইটা কতটুকু জাস্টিফাই, এইটাও একটা প্রশ্নবিদ্ধ মানে হয়ে যায় বা প্রশ্ন থেকে যায়। মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে টাকার খেলা, ওরা চিন্তা করে যে না আমার সেমিস্টার শেষ করতে পারলে আমি টাকা পাবো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা চালায়, তো ওদের ওই চিন্তাটা থাকে। তো আমাদের আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চিন্তাটা করা কোনোভাবেই জাস্টিফাই হবে না, যেখানে আমরা আসলে মানুষের টাকা দিয়ে পড়াশোনা করি। সো আমাদের আসলে চিন্তা করতে হবে যেভাবে সে আমার এজ ইউজুয়াল স্টুডেন্ট হিসেবে আমার নিজের ভালো যে বেটারমেন্টটা, এই বেটারমেন্টের কথা আমার চিন্তা করতে হবে। সেই সাথে সাথে আমার নিজের স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে, যে আসলে এই সিচুয়েশনে আমার মানসিক প্রশান্তি কিভাবে আসবে। আমি মনে করি এই সিচুয়েশনে ভেরিয়েশনটা আনা দরকার। তো ইটস অল অ্যাবাউট মাই অপিনিয়ন। আচ্ছা, পরবর্তীতে দ্বিতীয় প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে তৃতীয় প্রশ্নে অতিরিক্ত জিনিসগুলো ব্যাখ্যা করব। ধন্যবাদ।
ধন্যবাদ জিল্লাল হোসেন সৌরভ। হ্যাঁ, আমাদের সবারই আলোচনার একটা বিষয় তুলে আসছে যে আমরা অনলাইন ক্লাস শুরু করতে চাই, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে আছে কিংবা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ইন্টারনেট ব্যবস্থাটা সচরাচর খুবই ইজি ওয়েতে গ্র্যাব করে নেওয়া। এছাড়া দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে নেট স্পিড কিন্তু খুবই কম। এর কারণে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ নিতে হবে। এই বিষয়টা অনেক বেশি জরুরি। অনলাইন কার্যক্রম চালু করতে চাইলেই হবে না, এর সাথে সরকারকে কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এই বিষয়ের উপর আলোকপাত করতে হবে। আমাদের সঙ্গে তৃতীয়ত যুক্ত হতে যাচ্ছেন, আমরা আরেকবার এনামুল হক হাসানকে যুক্ত করার চেষ্টা করি। এনামুল হাসান, আচ্ছা, হ্যালো। এনামুল হাসান আমাদেরকে শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনার পরিচয়টা আপনি একটু দেন। আচ্ছা, ধন্যবাদ সঞ্চালককে। আমি এনামুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে 45তম আবর্তনের ছাত্র। আহ, ধন্যবাদ ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কাল্টিভেট হিউম্যানিটিকে, ইচ্ছাকে আমাকে এই আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য। আর একই সাথে সঞ্চালককে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আলোচ্য বিষয় হলো অনলাইন ক্লাস ও বাস্তবতা। আসলে অনলাইন এনামুল ক্লাস হাসান, আর বাস্তবতা। জি, হ্যালো। এনামুল হাসান আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনার জন্য আমার প্রশ্ন, জি। যে প্রশ্নটা সবাইকে করছি, অনলাইন ক্লাস শুরুর ব্যাপারে আপনার মতামত কি? এছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা অনলাইন কার্যক্রমের সাথে কতটুকু ফিট করবে? দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টে ইয়ার সিস্টেম চালু আছে, সেমিস্টার সিস্টেম চালু নেই। তো সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন কার্যক্রমটা কি কিছুটা ইজি আপনার কাছে মনে হয়, বা ইয়ার সিস্টেম হয়ে গেলে সেটা কি একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিনা? শিক্ষা ব্যবস্থা কতটুকু অনুকূলে অনলাইন কার্যক্রম, অনলাইনে পাঠদান কিংবা শিক্ষা গ্রহণ, এছাড়া পরীক্ষা পদ্ধতি, যেটা যে পরীক্ষা গ্রহণ এবং মূল্যায়ন সম্ভব কি না? এনামুল ইসলাম, এনামুল হাসান, সরি। আহ, আবারও ধন্যবাদ সঞ্চালককে। আসলে এটা শুধু জাহাঙ্গীরনগর না, আমার মনে হয় কি, আসলে আমরা তো যারা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারণে দেখা যায় যে আমাদের পরিবার আসলে অনলাইন ক্লাসের যে ব্যয়টা, হ্যাঁ, এটা এই ব্যয়টা বহন করা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে অনলাইন ক্লাস করতে হলে যে ইন্টারনেট সুবিধাটা দরকার, আসলে আমরা সবাই অধিকাংশই আমার মনে হয় যে আমরা গ্রামাঞ্চল থেকে এসেছি পড়ালেখা করতে অনেকটা স্ট্রাগল করেই। তো এই স্ট্রাগলের মধ্যে আসলে ইন্টারনেট সুবিধাটা কি, এই স্ট্রাগলটা আসলে আমাদের জন্য ফেস করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ আমরা যদি ইন্টারনেট অনলাইন ক্লাস করতে চাই, তাহলে আমাদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট লাগবে। পাশাপাশি আমাদের শুধু নিরবিচ্ছিন্ন ইন্টারনেট না, শক্তিশালী একটা ইন্টারনেট লাগবে, যেটা গ্রামাঞ্চলে পাওয়া খুবই টাফ। কারণ আমরা জানি যে গ্রামাঞ্চলে যদি ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে যে ক্লাস করতে হলে রুমের ভিতরে নেট পাচ্ছে না, বাইরে গিয়ে কথা বলতে হচ্ছে। তাছাড়া দেখা যায় যে আর যেসব ক্লাসের বিষয়টাতে আসি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আর্টস ফ্যাকাল্টির যারা স্টুডেন্ট আছেন, বিশেষত আমাদের আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা, তাদের জন্য হয়তো এটা অনেকটা কিছুটা সুবিধাজনক হতে পারে যে আমরা অনলাইনে ক্লাস করে আমাদের একাডেমিক যে ক্লাসগুলো সেগুলো কভার করে ফেললাম, একাডেমিক পড়াশোনাটা কভার করে ফেললাম। কিন্তু যারা একটু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ছেন, বা যাদের মানে থিওরির চাইতে হয়তো প্র্যাকটিক্যাল বিষয়টাকে একটু বেশি জোর দেওয়া হয়, তাদের বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে আমরা একরকম পাবো না। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমরা অনলাইনে হয়তো আমরা থিওরিটা বুঝিয়ে দিতে পারবো বা বুঝতে পারবো টিচারদের কাছে, কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা আছে, যেটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা লাগবে, আমি যদি আপনাকে কিছুটা এভাবে বলি যে যারা আছে, মনে করেন যে আমাদের ইউনিভার্সিটিতে আছে ইউআর, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এর স্টুডেন্ট যারা আছে, তাদেরকে যদি আমরা বলি যে না, আপনাদেরকে আমরা অনলাইন ক্লাসে আপনাদেরকে আমরা সব শিখিয়ে দেবো, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না আমার মনে হয়। কারণ হলো, আমরা যদি তাদের থিওরির বিষয়টা পড়াই হয়ে যায় অনলাইনে, তাহলে হয়তো হয়ে যাবে, সেটা কভার করা যাবে। কিন্তু আমরা যদি দেখি ওনাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা দরকার, ওনাদেরকে হয়তো কিছু ইঞ্জিনিয়ারিং বিষয় সাবমিট করতে হয়, যেরকম কিছু প্ল্যান করতে হয় যে একটা ইঞ্জিনিয়ারিং এর যে একটা
কিছু প্র্যাকটিক্যাল নলেজ আছে সেগুলো কিন্তু সম্ভব না। এরপরে মনে করেন যে আমাদের যারা আছেন যে সিএসসি তে পড়েন, যারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ইনফরমেশন টেকনোলজি যে স্টুডেন্ট আছে, আসলে তাদের জন্য হয় কি, তাদেরকে আপনারা আসলে কিভাবে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা, এই নলেজটা ইমপ্রুভ করার মাধ্যমটা কিন্তু অনলাইনে নেই এখন, আমার যা মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে বেসিক নলেজটা এটা কিন্তু বাড়বে না, আমাদের বাড়বে কোনটা, শুধু পুঁথিগত বিদ্যাটা। কিন্তু পুঁথিগত বিদ্যাই তো সবকিছু না, আমাদের জন্য প্রয়োজন হবে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা, এটাও কিন্তু অনেকটা ভ্যারি করে আমাদের শিক্ষা জীবনের জন্য, আমাদের পার্সোনাল লার্নিং এর জন্য। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইন ক্লাসটা এটা এখনো আমরা ওরকম ভাবে সক্ষম হয়ে উঠিনি, হ্যাঁ, বিভিন্ন কারণে। আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে পরীক্ষার বিষয়টা, আমরা আসলে এরকমটা হয়েছে কিনা জানি না যে অনলাইনে পরীক্ষা এবং পরীক্ষা খাতা মূল্যায়ন, এই বিষয়টা এখনো ওইভাবে আমার হয়েছে কিনা আমার জানা মতো নেই। কিন্তু আমরা যদি বাংলাদেশে এটা করতে চাই যে অনলাইনে ক্লাস, অনলাইনে পরীক্ষা দেওয়া হবে এবং অনলাইনে খাতা মূল্যায়ন হবে, তাহলে বিষয়টা অনেকটা জগাখিচুড়ি টাইপ হয়ে যাবে। যে যেরকম আমরা রিসেন্টলি শুনতেছি যে আহ মানে মিটার রিডিং ছাড়াই যে বিদ্যুৎ বিল যেরকম তৈরি করা হয়ে যাচ্ছে, আমাদের অনলাইনে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষার খাতা মূল্যায়নটা অনেকটা এরকম হয়ে যাবে, ভিতরে টাইপ হয়ে যাবে। কারণ একটা বিষয় চিন্তা করে দেখেন যে অনলাইনের যে ক্লাসটা আমরা যে বাস্তবিক পক্ষে যে পরীক্ষাটা দেই আর কি, আসলে যে টিচারের সামনে সবাই মিলে একসাথে বসে আমরা পরীক্ষাটা দিচ্ছি আসলে। কিন্তু আমরা যদি ইয়েতে পরীক্ষা দিতে যাই, অনলাইনে পরীক্ষা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের সামনে কেউ থাকবে না আমাদেরকে পরীক্ষা করার মতো, কেউ থাকবে না আসলে। কারণ পরীক্ষাটা তো শুধু খাতার মূল্যায়ন না, পরীক্ষা হচ্ছে খাতায় যে উপস্থাপনের বিষয়টা। আর খাতায় উপস্থাপন, যখন আপনি খাতা উপস্থাপন করতে দেবেন, যখন আপনি টিচারের সামনে উপস্থাপন করবেন, টিচারের সামনে বসে উপস্থাপন করবেন, আর আপনি টিচারের নজরের, হয়তো নজরের সামনে থাকবেন, কিন্তু টিচারের বাহ্যিক যে দৃষ্টি, বাহ্যিক দৃষ্টির বাইরে থেকে যখন আপনি পরীক্ষা দিবেন, আসলে কিন্তু যে বিষয়টা শুনতে শোনালেও আমার কাছে মনে হয় অনেকটা পার্থক্য আছে। এই জন্য আমার মনে হয় যে আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের জন্য আসলে অনলাইন ক্লাস এবং অনলাইন পরীক্ষা, আমার মনে হয় না যে এখনো আগের মতো সেরকম অনুকূল পরিবেশে এখনো এসেছে, আমার মনে হয় আর কি। ধন্যবাদ শুনতে। ধন্যবাদ এনামুল হাসানকে। আমি আমার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি নাবিলা হক মিতুর কাছে। নাবিলা হক মিতু, তোমার কাছে আমার প্রশ্ন, উন্নত বিশ্ব যেমন আমরা ধরতে পারি চায়না, অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রমটাকে অন্যভাবে পরিচালনা করা হচ্ছে। সেখানে অস্ট্রেলিয়াতে ল্যাপটপ পর্যন্ত প্রোভাইড করছে তারা যেন অনলাইন কার্যক্রমটা ঠিক মতো চালাতে পারে। ইভেন বাংলাদেশে বিইউপি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা অলরেডি একটা সেমিস্টার শেষ করেছে এবং পরবর্তী আরেকটা সেমিস্টার ভর্তির চেষ্টা করছে। আই থিঙ্ক ওদের কিছুদিনের মধ্যে তারা ভর্তি কার্যক্রম শেষ করে ফেলে সেকেন্ড সেমিস্টার শুরু করবে অনলাইনে। তাদের কিস্তিতে, ইভেন সেখানে কিস্তিতে ল্যাপটপ দেওয়ার সুযোগ রয়েছে এবং সেটা তারা ব্যবস্থা করছে যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী হিসেবে তুমি কি মনে করো, এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ব্যর্থতা, নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা যে তারা অনলাইন কার্যক্রম এখন শুরু করতে পারছে না, যেখানে বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়ে যারা শুরু করেছে তারা শুরু করতে পেরেছে? তোমার কাছে কি মনে হয়? আচ্ছা আপু, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রশ্নটা কয়েকটা ভাগে আনসার দিচ্ছি আমার যা মনে হয়। প্রথমে আসি, আপনি যখন চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া এরকম উন্নত দেশের কথা বলেছেন, ওদের টেকনোলজি, তারপর হচ্ছে ওদের পড়াশোনার যে মানটা, সেটা কিন্তু আমাদের থেকে ভিন্ন। ওরা কিন্তু অলরেডি অভ্যস্ত আগে থেকে কিভাবে অনলাইন ক্লাস করতে হয়। ওদের টেকনোলজি সিস্টেম অনেক ফাস্ট। সেটা হচ্ছে আমাদের সাথে তুলনা করাটা মনে হয় আমার ঠিক না, কারণ এরা অনেক আগে থেকে অভ্যস্ত। আর আমরা হচ্ছে নতুন, করোনা পরিস্থিতির জন্য আমরা বাধ্য হচ্ছি এই সিস্টেমে আসার জন্য। আমাদের দেশের জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হবে। তারপর আপনার কোশ্চেন হচ্ছে যে বিইউপি যে আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি, অলরেডি হচ্ছে তারা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। আহ, আমরা সবাই জানি যে বিইউপি তে যখন আমরা ভর্তি হই, তখন হচ্ছে একটা অন্যান্য পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো থেকে এক্সট্রা একটা টাকা বেশি পেমেন্ট করতে হয়, এবং অন্যান্য ভার্সিটি গুলোর চেয়ে এটাতে খরচ অনেকটা বেশি।
যেটা হচ্ছে আমাদের অন্যান্য পাবলিক ভার্সিটিতে পড়তে গেলে আমাদের অত টাকা খরচ হয় না। আর প্রাইভেট যে ভার্সিটি গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি স্টুডেন্টের টাকায় চলে, আর আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিটা মূলত হচ্ছে জনগণের টাকায় চলে। আমরা হচ্ছে জনগণের টাকা দিয়ে আমাদের চলা হয়। আর পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ওরা হচ্ছে আমাদের যে হায়ার ক্লাস যে ফ্যামিলি গুলো আছে আমাদের দেশের মধ্যে, তারা হচ্ছে মেইনলি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কারণ হচ্ছে পড়াশোনা অনেক খরচ, সেটা এফোর্ড করা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। আর আমরা যারা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি তারা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা অতটা ইজি না, কারণ আমরা আজকে হচ্ছে একটা অনলাইন আড্ডা দিয়েছি বা হচ্ছে একটা বিষয়ে কথা বলতেছি, অলরেডি কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা হচ্ছে সমস্যা। আর পাবলিক ইউনিভার্সিটিতে যদি ডিপার্টমেন্ট ওয়াইজ বা প্রশাসন যদি চায় যে হ্যাঁ আমরা হচ্ছে শুরু করতে চাচ্ছি, এক্ষেত্রে করা সম্ভব, কিন্তু আমাদের জন্য সেটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার যে মানটা সেটা ততটা উন্নত না। আমি আরেকটা বিষয় এড করতে চাচ্ছি, আমরা হচ্ছে অলরেডি প্রায় 3 মাস হয়ে গেছে আমরা ছুটিতে আসছি। আসার পর আমাদের এক একজনের এক এক কাজে হয়তো ইন্টারনেট কিনতে হচ্ছে। এখন সেই ইন্টারনেট কেনার টাকাটা আমাদের সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। সেই বিষয়ে যদি পাবলিক ইউনিভার্সিটি আমাদের সহায়তা দেয় হয়তো অনলাইন ক্লাস করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে আমাদের যে যোগাযোগের মাধ্যমটা সেটা উন্নত হইতে হবে। তারপর একটা বিষয়, এখন আমাদের যে অবস্থা, আমি সৌরভ ভাইয়ের সাথে একমত, আমাদের আগে শিক্ষার চেয়ে বাচ্চাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাতে সম্প্রতি আমাদের একটা ঘূর্ণিঝড় হয়েছে, কিছুদিন যোগাযোগ ব্যবস্থা ছিল না, অনেক বাড়িঘর মানে আমাদের সাথে যারা পড়াশোনা করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি পড়াশোনার আগে আমাদের আমরা যারা দরিদ্র আছি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তাদেরকে সহায়তাটা আগে করলে ভালো হয়। অনলাইন ক্লাসের জন্য এই যোগানটা যদি আমরা আগে তাদেরকে দিই, তাদেরকে যদি মানসিক চাপটা কম দিই, তাহলে মনে হয় আমার বেশি ভালো হয়। কারণ হচ্ছে পড়াশোনার থেকে একটা মানুষের বেঁচে থাকা, মানসিক চাপ মুক্ত থাকা সেটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় আপু, আমরা হচ্ছে অনেকদিন যাবত বাসায়, মোটামুটি সবাই একটা অন্যরকম পরিবেশ, নতুন পরিবেশ, কারণ আমরা সবাই খুব বেশি ব্যস্ত থেকে অভ্যস্ত। পড়াশোনা দৌড়াদৌড়ির মধ্য দিয়ে হঠাৎ ঘরে বসে থাকা এটা আমাদের জন্য একটা মানসিক চাপ। এই চাপটা আমরা একটা কাজ করতে পারি, আমাদের পড়াশোনাটার বদলে যদি আমাদের টিচারদের সাথে কমিউনিকেশন করা বা আমার টিচার স্টুডেন্টের যে কমিউনিকেশন করা, পড়াশোনার বাইরেও কিন্তু অনেক কিছু শেখার থাকে, সেই ব্যবস্থাটা যদি করা যায় সেটা হচ্ছে আমাদের মানসিক চাপটা অনেকে রিমুভ করতে, আমি মনে করি। এই হচ্ছে আমার কথা। ধন্যবাদ নাবিলা হক মিতু। আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কথা এরকমই যে আমরা উন্নত বিশ্বের মতো চাচ্ছি না সবকিছু অ্যাভেলেবেল, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হোক এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা মধ্যবিত্ত শিক্ষার্থী, মধ্যবিত্ত নিম্নবিত্ত যেসব শিক্ষার্থী আছে তাদেরকে সাহায্য করুক অর্থনৈতিকভাবে। আর ইন্টারনেট ব্যবস্থাটা কিন্তু বারবারই বলতে হচ্ছে ইন্টারনেট ব্যবস্থাটার কথা। যেমন আমরা একটা লাইভ প্রোগ্রাম চালু করেছি, সেখানে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। জুমে ক্লাস নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা ক্লাস অ্যাটেন্ড করার ক্ষেত্রেও শিক্ষার্থীরা এই প্রবলেম ফেস করবে। আর সবাই মানসিক স্বাস্থ্যের কথা বলছে, হ্যাঁ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। টিচাররা ক্লাস নেওয়া মানে আমরা ক্লাসে সংযুক্ত হচ্ছি, কিংবা টিচাররা ক্লাস না নিয়ে যদি কিছু কথা বলে সেই জিনিসগুলো দেখা যায় আমাদের দিক নির্দেশনামূলক স্যারদের সাথে ইন্টারেকশনের কারণে আমাদের মানসিক স্বাস্থ্য কিছুটা ভালো থাকে। বারবার এই কথাটাই উঠে আসছে। ওকে, আমার পরবর্তী প্রশ্ন আয়েশা আক্তার ইতির কাছে চলে যাচ্ছি। আমি সবাইকে যে প্রশ্নটা করছি, প্রথমত অনলাইন ক্লাস শুরু করার ব্যাপারে তার মতামত। এছাড়া আমি বলতে চাচ্ছি যেটা, যে তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা অলরেডি সেমিস্টার শেষ করে ফেলেছে। সেই ক্ষেত্রে কি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করছো, বা তাদের সাথে তুলনায় কি তোমার হতাশাটা বৃদ্ধি পাচ্ছে? আর যদি টিচাররা এই মুহূর্তে অনলাইন ক্লাস শুরু করে দেন সবকিছু ম্যানেজ করে, সেই ক্ষেত্রে শিক্ষকরা কিভাবে ক্লাস শুরু করলে আমাদের পূর্ববর্তী যে ল্যাকিংস গুলো সেগুলো ফিল আপ হয়ে যেতে পারে?
কিংবা তুমি স্যারদের কাছ থেকে কি ধরনের কোঅপারেটিভনেস আশা করছো? ইতি ইতি আশা করি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন শুনতে পেয়েছো? আপু শেষ পর্যন্ত ইন্টারনেট সমস্যার জন্য কেটে গিয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন তোমার সমসাময়িক প্রাইভেট ইউনিভার্সিটি। দ্বিতীয় প্রশ্ন, ওকে, দ্বিতীয় প্রশ্ন হলো ক্লাস শুরু যদি করা হয় অনলাইনে, সেক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে কিরকম কোঅপারেটিভ নিয়ে আশা করছো? তোমার শিক্ষক কিভাবে ক্লাস নিলে তুমি আগের ক্ষতিগুলো পুষিয়ে উঠতে পারবে বলে মনে করো? ইতি শুনতে পাচ্ছো? ইতি আশা করি শুনতে পাচ্ছো? দুঃখিত, আই থিঙ্ক কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমরা আপু শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। আমাকে যে দুটো প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্নটা ছিল যে আমার প্রাইভেট ইউনিভার্সিটির যে ফ্রেন্ডরা আছে তারা তাদের সেমিস্টার শেষ করছে কিংবা আমি নিজেকে কোনোভাবে পিছিয়ে গেছি বলে মনে হয় কিনা। আমি যদি দুটো দিক থেকে বলি, একদিক থেকে বলতে গেলে হ্যাঁ তারা অনেক দূর এগিয়ে গেছে সেটা বলবো না, কিছুটা এগিয়ে গেছে। আবার আমরা যদি আমাদের পাবলিক ইউনিভার্সিটির দিকে তাকাই, সবসময় কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতে সেশন জট লেগে থাকে। মানে আমাদের কিছুদিন আগে মানে নভেম্বর মানে 15 দিন 3 মাস পরে হয়েছে। এই যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের সেশন জট হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমি আসলে তাদের সাথে তুলনা করে লাভ নেই, তুলনা করতে হবে আমার নিজের সাথে। আসলে আমি আমার ক্যারিয়ার লাইফে বা আমি আমার ব্যক্তিগত জীবনে কতটা তাদের সাথে আসলে তুলনা করে লাভ নেই, কারণ তাদের কারো আমরা আমাদের মানে পারস্পরিক যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দেখলেও দেখা যায় যে তাদের এক্সাম শেষ হয়ে গেছে, সেমিস্টারও শেষ, আমাদের ফার্স্ট ইয়ার ফাইনালও শেষ আমাদের সময় নিয়ে আসলে আমার ক্যারিয়ারকে আগাতে পারবো, সেই দিক থেকে বলতে গেলে আমি অনেকটা পিছিয়ে যাচ্ছি। আর আপু সেকেন্ড যে প্রশ্নটা করেছিলেন, আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। তোমার একজন বন্ধু কমেন্ট করেছে, আই থিঙ্ক ইতির এলাকায় নেট অনেক প্রবলেম, তাই সবাই একটু ধৈর্য নিয়ে শুনবেন প্লিজ। তাজরিন খান রমিন, হ্যাঁ আমরা ধৈর্য ধরে শুনছি, আশা করি আপনারাও শুনবেন দর্শক। ইতি বলো, শুনতে পাচ্ছি। ইতি আচ্ছা আপু, আপনি যে দ্বিতীয় প্রশ্নটা আমাকে করেছিলেন যে আসলে আমাদের টিচাররা আমাদের সাথে কিরকম কোঅপারেশন করলে আসলে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থাটা খুব সহজ হবে। সবাই মানে কয়েকটা জিনিসকে বারবার দোষারোপ করে যাচ্ছে যে নেট সমস্যা। হ্যাঁ, এই নেট সমস্যার জন্য আমরা সাজেশন দিতে পারি ইউনিভার্সিটি থেকে, কিংবা যেভাবে আমাদের সরকার কিছুদিন আগে পরিবারের জন্য 2,500 টাকা করে বরাদ্দ করেছিল, এভাবে যদি বাংলাদেশ দ্বিতীয় আরেকটা কাজ করতে পারি যে আমাদের ইউনিভার্সিটি কিছুদিন আগে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 800 স্টুডেন্টকে 24 লাখ টাকা দেওয়া হয়েছে ভিসি ম্যাডামের পক্ষ থেকে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পক্ষ থেকে। যে এভাবে যদি আরেকটা প্রণোদনা দেওয়া হয় শুধুমাত্র, কিংবা তাদের যে ফোন নাম্বার দিয়ে তারা আসলে নেটটা কিনবে, সে নাম্বারটা নিয়ে তাদেরকে মান্থলি একটা ইন্টারনেট প্যাকেজ পারচেজ করে দেওয়া
সুযোগ করা হয়, সেটাও আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। থার্ডলি আরেকটা বলতে চাই যে যেহেতু ইতি শুনতে পাচ্ছ? ইতি তুমি আমাদেরকে যেহেতু শুনতে পাচ্ছ? ইন্টারনেট সমস্যা নিয়ে এত সমস্যা, তাহলে আমাদের টিচারদের কাছ থেকে আমরা কয়েক ধরনের হেল্প নিতে পারি। সেটা হচ্ছে যে টিচাররা একটা কাজ করতে পারেন, ওনারা যদি পারেন আমাদের জন্য একটা ক্লাস ভিডিও করতে পারেন, অর্থাৎ ভিডিও একটা ক্লাস করে তিনি আপলোড করতে পারেন। যে ক্লাসটা যে কোনো স্টুডেন্ট হয়, নেটের যে সমস্যাটার জন্য আসলে আমরা ক্লাস নেবে হয়, এই ইন্টারনেট হবে না যদি ক্লাসটাকে ভিডিও করা হয়। মানে একটা ক্লাস টিচার নিজে আগে ভিডিও করলে তার যতগুলো কন্টেন্ট দরকার সবগুলো কন্টেন্ট দিয়ে তার স্টুডেন্টদের গ্রুপে দিয়ে দেওয়া হয়, স্টুডেন্ট চাইলে ওটাকে ডাউনলোড করে নিতে পারছে। কিংবা তাহলে মনে হয় আমার কাছে যে ক্লাস চলাকালীন সময় যে ইন্টারাপশন থাকবে, এই ইন্টারাপশনটা হবে না। দ্বিতীয় যেটা করতে পারে আমাদের টিচাররা আমাদেরকে, আমরা কিন্তু ইউজুয়ালি কি হয় যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলে অনেক সময় লেগে যায়। এই সময়টাতে আসলে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারে, যদিও কয়েকজন স্টুডেন্টের জন্য সমস্যা হয় অ্যাসাইনমেন্টের এই সময়টাতে, কারণ সবার কাছে ল্যাপটপ নেই কিংবা এই কাজটা করতে খুব সমস্যা হবে। তো টিচার এটার জন্য ওদেরকে যাদের সমস্যা তাদের সাথে পার্সোনালি কথা বলতে পারে যে তোমাদের সমস্যা থাকলে আমাকে জানাও, তোমাদের কিরকম হেল্প লাগবে। লাইক তুমি এটা গ্রামে আছে, তার কাছে ল্যাপটপ নেই, সে চাইলে তার এই অ্যাসাইনমেন্টটা করার জন্য হয়তোবা গ্রামের কোনো একটা কম্পিউটার দোকানের সাথে কথা বলতে পারে, তার কিছু আর্থিক হেল্প লাগতে পারে, এ ব্যাপারে যদি তার সমস্যা থাকে সেটাও জানাতে পারে। আসলে শিক্ষা ব্যবস্থার এখন এই ডিজিটাল যুগে অনলাইন শিক্ষা ছাড়া আমাদের উপায় নেই। অনলাইন শিক্ষাটাই একমাত্র আমাদের ভরসা। এই অনলাইন শিক্ষার সময় আমরা এখন মোটামুটি সবাই অনলাইনে কোনো না কোনো কোর্স করছি, কোনো না কোনো কিছু করে যাচ্ছে, কারণ সবাই তো সারাদিন বসে খালি ফোন টিপছে, কেউ কিছু না কিছু করছি, কারণ আমরা সবাই কি করতাম একটা সময় গিয়ে শেষে কিছু করতে বসতাম। এখন যে চাকরি এখন আমি যেটা সত্য, কিন্তু আমরা কেউ হয়তো বা কোনো ফ্রেন্ড একটা কোর্সের নাম দিলে সেটা করার চেষ্টা করি, কেউ কোনো ইনফরমেশন দিলে বা কোনো ইনফরমেটিভ একটা ভিডিও দিলে সেটা দেখার চেষ্টা করি। তো এই যে অনলাইনের মাধ্যমে কিন্তু এখন স্টুডেন্টরা শেখার চেষ্টা করছে, তার মানে স্টুডেন্টরা এটার সাথে আস্তে আস্তে নিজেদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে, নিজেরা বুঝতে পারছে যে হ্যাঁ বর্তমান যুগটা আসলে চলছে অনলাইনের মাধ্যমে, সারা বিশ্বটা এখন ঘরে বন্দি, সেই ঘরে বন্দি অবস্থায় কিন্তু অনলাইনে মানুষ সব রকম হারিয়ে গেছে। তার মানে কি আমাদের পড়াশোনাটা অনলাইনে করতে হবে। এই যে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের ফ্লো আসে কিংবা যাদের আর্থিক সমস্যা থাকে, আর্থিক সমস্যার ব্যাপারটা সরকার এবং ইউনিভার্সিটি দুই পক্ষ থেকে দেখতে পারে, তাদেরকে আর্থিক প্রণোদনা দিয়ে, অথবা তাদেরকে আরেকটা ব্যাপার বলবো যে আমাদের যে সিম কোম্পানি গুলো আছে তারাও কিন্তু আসলে আমাদের স্টুডেন্টদের প্রতি সদয় নেয়, কারণ তাদের যে ডাটা প্যাকেজ গুলো এগুলো খুবই কস্টলি, আমরা আসলে কেনার মতো না। সো এই যে তারা যদি স্টুডেন্টদের জন্য একটা প্যাকেজ দেয় কিংবা ধরুন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে রেজিস্টার্ড করে দিল যে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা কিছু একটা পার্সোনাল কোড ইউজ করে তাদের ওই স্টুডেন্ট ডাটা প্যাকেজটা কিনতে পারবে। যদি এরকম একটা স্পেশাল অফার প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে যে তখন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেটাকে পারচেজ করতে পারবে সহজে, যদি তাদের শুধুমাত্র তাদের জন্য করা হয়। তো এইভাবে আসলে সমস্যাটাকে সলভ করা যায়। আর যদি সম্ভব হয় সবার সাথে কোঅপারেশন করে যেসব স্টুডেন্টদের সমস্যা তাদেরকে একটা আপডেট করা, তাদের এলাকার নেট সমস্যা তাদের জন্য ক্লাসটা ভিডিও করে রাখা, তাদেরকে পরবর্তীতে সেই ভিডিও ক্লাসটা এডিট করে দেওয়া কিংবা পাঠিয়ে দেওয়া যাতে তারা দেখতে পারে। আর যদি কোনো রকম স্টুডেন্টের সমস্যা হয় তাহলে তারা জানাতে পারে। আসলে এই সময়ে এসে বলবো অনলাইন ক্লাস ছাড়া আমাদের আসলে কোনো গতি নেই, ঘরের মধ্যে যতই বসে থেকে আমাদের অনলাইন ক্লাস ছাড়া কোনো গতি নেই। দেশের যে অবস্থা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে ঠিক হবে কিনা জানি না, ভ্যাকসিন না আসলে আমাদের আসলে ইউনিভার্সিটি খুলে দিতে পারবে না, কি করবে এতগুলো স্টুডেন্টকে আসলে গণরুমে কি করে ইউনিভার্সিটির ঘরে নিয়ে লাভ নেই। তো এই অবস্থা আমাদের সবথেকে বড় ভরসাই হচ্ছে কিন্তু আমাদের অনলাইন শিক্ষা। তো এই যে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আমাদের শিক্ষক সবাই মিলে যদি আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি সদয় হয় তাহলে আমার মনে হচ্ছে অনলাইন শিক্ষাটা সহজ হয়ে যাবে। এটা আসলে আমাদের কাছে
পরিচিত হয়ে যাবে। আমরা তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি বলুন আর পাবলিক বলুন, আমরা কেউ পিছিয়ে থাকবো না। ইতি, দীপনা আপু, হ্যাঁ তুমি কি শেষ করেছো? আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি শুধু, মানে তোমার বাচ্চার ভঙ্গি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ ইতি। তোমার এক বন্ধু বলেছে এই অ্যাসাইনমেন্টের আইডিয়াটা রিয়েলি গুড, অনেক হেল্পফুল হতে পারে অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা বললে। আমি এখন দর্শক সারি থেকে কিছু প্রশ্ন নিয়ে নিব আইফুল ইসলাম টিটু ভাইয়ের কাছে। আমরা এখানে একটা প্রশ্ন নিতে পারি। টিটু ভাই একজন লিখেছে, টিটু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাজহারুল, ওকে। ভাইয়া এখানে অনেকে একটা কথা বলছেন, নেট সবখানে পায় না। ফাতিমা আক্তার, নেট সবখানে পায় না, তাই অনলাইন ক্লাস করা সবার জন্য কার্যকর করা সম্ভব নয়। এবং পরবর্তীতে আরেকজন এখানে লিখেছে, রাজিয়া আপা ফিন্সই, গ্রামের যেখানে নেট পাওয়া সম্ভব নয়, নেট পাওয়া যায় না, মেসেঞ্জারই ভালো করে চলে না, সেখান থেকে শিক্ষার্থীরা কিভাবে অনলাইন ক্লাস করবে? তো ভাইয়া এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মোবাইল কোম্পানিগুলো, মোবাইল অপারেটর, টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো, সেগুলোর সঙ্গে যোগাযোগ করে সামহাও ম্যানেজ করতে পারে কিনা, যে এই করোনাকালীন সময়ে তারা কিছুটা প্রণোদনামূলক একটা ব্যাপার চলে আসে, যে তারা কিছুটা ছাড় দিয়ে স্টুডেন্টদের জন্য মনে করেন 500 বা 300 টাকার বদলতে একটা নেট প্যাকেজ দিতে পারে কিনা। আবার আরেকটা প্রশ্ন এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সরকারের কাছ থেকে প্রণোদনা আশা করতে পারি কিনা, বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের কাছ থেকে প্রণোদনা আশা করতে পারি কিনা। জি ভাইয়া। আচ্ছা, কত হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে এখনো অত্যন্ত কিছু অঞ্চল আছে যেখানে আসলে ইন্টারনেটের গতি খুবই কম। এখানে আসলে ভিডিও কলে ক্লাস করা আসলে খুবই দুরূহ ব্যাপার হবে। তবে আমার যেটা মনে হয় যে এই অঞ্চলগুলো যে খুব বেশি এমন কিন্তু না। এক, দ্বিতীয়ত আমি কিন্তু প্রথমেই বলেছি যে ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন থাকবে, যাতে পরবর্তীতে শিক্ষার্থীরা সেটা দেখতে পায়। তো কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে একদম দেখা না গেলেও সে অঞ্চলের যেসব একটু বাজার সাইড এলাকা বা হচ্ছে একটু মানে ভালো এলাকা আশেপাশে, সেখানে কিন্তু আমার নেট পাই, বা উঁচু এলাকা, এটা আমি আমার গ্রামের বাড়িতে দেখেছি। কিছু কিছু জায়গায় নেট না পাওয়া গেলেও আবার কিছু কিছু জায়গায় পাই। এই কারণেই কিন্তু ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড ভার্সন থাকবে, যাতে পরবর্তীতে কোনো শিক্ষার্থীতে ওই সময় ক্লাস দেখতে বা ক্লাস অ্যাটেন্ড করতে যদি সমস্যা হয়, পরবর্তীতে সে যাতে ক্লাসগুলো দেখে নিতে পারে। এই জন্যই কিন্তু সেই ক্লাসগুলোর রেকর্ড ভার্সন থাকা দরকার। এক, আর দ্বিতীয়ত যে কথাটা, যে প্রতিটা কাজেই কিন্তু সমস্যা থাকবে, বাধা থাকবে। আমাদের আমরা একটা উন্নয়নশীল দেশে বসবাস করি। এই প্রযুক্তিগত কিছু সমস্যা থাকবে, কিন্তু কিছু সমস্যা থাকার কারণেই আমরা কোনো কাজ, কোনো একটা ভালো কাজ বা প্রয়োজনীয় কাজ করব না বা সেটা থামিয়ে রাখবো, এটা কোনো যুক্তি হতে পারে না। আমার মনে হয় সমস্যাগুলো যেগুলো ওভারকাম করা যায় সেগুলো ওভারকাম করতে হবে, আর কিছু সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর তোমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে মোবাইল কোম্পানিগুলো এই বিষয়ে কিছু করতে পারে কিনা। প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা খবর আমি শুনেছিলাম যে শিক্ষার্থীদের এই সময়ের জন্য একটা বিশেষ প্যাকেজ দেওয়ার কথা। সেটা আসলে বিস্তারিত আমি সঠিক জানি না, তবে আমি এতটুকুন বলতে পারি, বাংলাদেশ সরকারের যে নিজস্ব সিম টেলিটক, সেখানে কিন্তু শিক্ষার্থীদের জন্য আলাদা প্যাকেজ আছে, এবং শিক্ষার্থীদের জন্য যারা A+ পায় তাদেরকে টেলিটক সিম প্রোভাইড করা হয়। সেই সিম গুলোতে খুব কম মূল্যে ইন্টারনেট কেনা যায়। তো মোবাইল কোম্পানিগুলো অবশ্যই এখানে একটি ভালো ভূমিকা পালন করতে পারে, যে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলোর নাম্বার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিয়ে সেই নাম্বার গুলোতেই শুধুমাত্র বিশেষ কিছু প্যাকেজ তারা দিতে পারে। এটা কিন্তু তারা অবশ্যই দিতে পারে। এটা কঠিন কোনো কাজ না। মোবাইল কোম্পানিগুলো কিন্তু নাম্বার ওয়াইজ বা সিরিজ ওয়াইজ বিভিন্ন এরিয়াতে বা বিভিন্ন সংগঠনকে বিভিন্ন স্পেশাল অফার দিয়ে থাকে। সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলোকে এই অফার মোবাইল কোম্পানিগুলো দিতে পারে। আমরা এটা অবশ্যই আশা করতে পারি মোবাইল কোম্পানিগুলো এই বিষয়গুলো হচ্ছে মাথায় নিবে।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা মঞ্জুরি কমিশন বা সরকার উচ্চ পর্যায়ে বা মোবাইল কোম্পানিগুলোকে যদি আবেদন করে, সেক্ষেত্রে হয়তো কিছুটা কাজে দিবে বা তারা হচ্ছে বিষয়টা বিবেচনায় আনবে। আমাদের লাইভ নিশ্চয়ই মোবাইল কোম্পানিগুলো দেখবে না, বা আমরা হচ্ছে চাইলেই সেটা পাবো না। এক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ করতে হবে। আর আমি এই ক্ষেত্রে আরো কিছু কথা অ্যাড করতে চাই। এনামুল যেটা বলছে যে হচ্ছে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে, অনলাইনে পরীক্ষার বিষয় কিন্তু কখনোই আসতেছে না। আমরা কিন্তু বারবার অনলাইন ক্লাসের কথা বলতেছি, শুধুমাত্রই ক্লাস, পরীক্ষা না। এবং কিছু বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল, সরকারের কাছে আবেদনও করেছে। আমার জানা মতে সরকার সেটা অনুমতি দেয় নাই যে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। সো এখানে পরীক্ষার প্রশ্ন আসতেছে না, শুধুমাত্রই ক্লাস। আর হচ্ছে ইটি অনেক সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু সবাই আসলে শুনতে পাচ্ছিল কিনা ঠিকভাবে আমি জানি না। ও অনেক সুন্দর সুন্দর কথা বলছে। বিশ্ববিদ্যালয়ে আর্থিক সহায়তার কথা বলেছে। বিশ্ববিদ্যালয় একটা বড় সহায়তা দিয়েছে যারা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী তাদেরকে। এই বিষয়ে আমার যেটা মনে হয়, বিশ্ববিদ্যালয় অবশ্যই একটা আর্থিক সহায়তা দিতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তো দিতে পারে। আর এ বিষয়ে আমার আরেকটা যুক্তি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গত 3 মাস ধরে বন্ধ আছে। এই 3 মাসে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের খরচ হইতো। যেমন 18ই মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 26শে মার্চ কিন্তু একটা বড় ধরনের ফিস্ট হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। এটা কিন্তু একটা বড় ধরনের খরচ হয়। এই খরচ একটা কোটির অঙ্কের একটা খরচ। এই টাকাটা কিন্তু আমাদের খরচ হয় না। এই ভ্যাকেশনের মধ্যে, এই বন্ধের মধ্যে কিন্তু আমাদের পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম গেছে। এই পয়লা বৈশাখে কিন্তু প্রতিটা বিভাগ কেন্দ্রিক একটা বাজেট থাকে। সেই বাজেট থেকে আমরা হচ্ছে চাইলে এই সহায়তাটা করতে পারি। এছাড়া প্রতিটা বিভাগে ছাত্র কল্যাণের জন্য একটা আলাদা বাজেট থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে থাকে। বা এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তা নিতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা নিতে পারি। আমরা চাইলে এটা সম্ভব, আমি এটা মনে করি। সবচেয়ে বড় কথা যে সমস্যা থাকলেই আসলে সেই কাজ থেকে আমরা বিরত থাকবো এমন না। সেই সমস্যাগুলো জয় করেই ভালো কিছু করাটাই আসলে সবার সার্থকতা হবে। হ্যাঁ, ঠিক এই ব্যাপারটাই আমার মনে হয় যে সমস্যা, আমরা একটা জিনিস শুরু করার পরে সমস্যাগুলো আসবে। শুরু না করলে সমস্যা কোথায় সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। আর আস্তে আস্তে করে একটা করে সমস্যা আসবে এবং সেটা ইনশাআল্লাহ সমাধান করার সুযোগ হবে। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রণোদনার ব্যাপারে, বা বিশ্ববিদ্যালয়কে সবার আগে এগিয়ে আসতে হবে। এই বিষয়টা আসলে অনেক বেশি জরুরি। হ্যাঁ, অনলাইন শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণটা এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটাকে স্কিপ করা যায় তার স্কিপ করে পরবর্তী সেমিস্টার শুরু করছে। তারা এই ধরনের অনুমতিও পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। সেই হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা অনেক দিক থেকে বঞ্চিত হয়ে আছি, আমার মনে হয় তাই। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন এনামুল হাসান, আমাকে দেখে শুনতে পাচ্ছেন? হ্যালো, এনামুল হাসান, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, এনামুল হাসান, হ্যাঁ দেখুন, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা অলরেডি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করে ফেলেছি, বাট একজন জিজ্ঞেস করেছে কমেন্ট বক্সে, শরীফ, I have a question. What are some of the challenges when taking online classes? অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে? ইনি হোল সব বিষয় নিয়ে আমরা যদি পয়েন্ট ধরে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে। কি কি প্রবলেম? ধন্যবাদ নিপুণ। আসলে প্রশ্নকারী যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা আলোচকই এই কমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন, যেটা হচ্ছে নেট ফ্যাসিলিটিস। আসলে আমরা বিশ্বাস করি যে ক্লাসেস ফর এভরিওয়ান। আমাদের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো সবার জন্য, প্রতিটা ছাত্রের জন্য উন্মুক্ত, প্রতিটা ছাত্রের জন্য উন্মুক্ত এই ক্লাসে। কিন্তু আমরা যদি বিষয়টা দেখি যে গ্রামাঞ্চলে যারা আছে, আসলে কথাটা বারবার ঘুরে আসতেছে, কারণ কথাটা আসলে সত্য যে গ্রামাঞ্চলের যে বিষয়টা আছে
সেখানে কিন্তু আপনি এরকম অনলাইন ফ্যাসিলিটিসটা পাবেন না। বিশেষত আমি যদি আপনাকে বলি যে আমার কয়েকটা বন্ধু আছে যাদের বাড়ি হলো পার্বত্য চট্টগ্রাম, কিন্তু আমি সমতলে বাস করি বলে আমি যে ইন্টারনেট ফ্যাসিলিটিসটা পাচ্ছি, আমার সমতলের সেই বন্ধুটা সেই বান্ধবীটা কিন্তু সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না। তার মানে হলো যে আমার যে ক্লাসটা আমি যে একটু আগে বললাম যে ক্লাসেস ফর এভরিওয়ান, এই বিষয়টা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল। আসলে ক্লাসটা এখানে সীমাবদ্ধ হয়ে গেল যে শুধু আমি সমতলে আছি বলে আমি ক্লাসটা করতে পারছি, আর অন্য যারা আছে যারা শুধু যারা একটু আহ, খারাপ জায়গায় আছে, যেখানে খারাপ জায়গা বলতে আমি বোঝাচ্ছি যে যেখানে নেট ফ্যাসিলিটিসটা কম, সেই সব জায়গায় যারা আছেন তারা কিন্তু এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছেন না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করার ক্ষেত্রে। আম, আরেকটা বিষয় যেটা হলো যে আমার ছোট ভাই দিলাল হোসেন সৌরভ অলরেডি একবার বলেছেন যে ইকোনমিক একটা ফ্যাক্টর আছে এই জায়গায়, যে আমরা যদি ক্লাস করতে যাই আমাদের সবার কিন্তু এরকম যে হাই স্পিড ইন্টারনেট কেনার মতো সক্ষমতা আমাদের মধ্যে নেই, বা হাই স্পিড ইন্টারনেট ফ্যাসিলিটিসটা ইউজ করার জন্য যে পরিমাণ মানে যে ডিভাইসটা প্রয়োজন আমাদের সবার কাছে কিন্তু সেটা নেই। এখন যদি আমরা ওইভাবে ক্লাস করতে যাই আমাদেরকে সেই ডিভাইসটা প্রয়োজন হবে, আমাদের সেই ইন্টারনেট ফ্যাসিলিটিসটা প্রয়োজন হবে, আর তার জন্য আমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রয়োজন হবে। প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট প্রয়োজন হবে। কিন্তু এই অ্যামাউন্টটা বেয়ার করার মতো সক্ষমতা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে নেই। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে আমরা অনলাইন ক্লাস দিতে পারতেছি না। হ্যাঁ? এছাড়া যেটা বললাম যে ল্যাব ক্লাস করার মতো যে ইয়েটা নেই। যেরকম আমি যদি বলি যে আহ, যারা ইয়েতে আছেন সিএসসি স্টুডেন্ট আছেন তারা কিন্তু গ্রামে বসে, আমার এক বন্ধুকে আমি দেখেছি যে সে ছুটিতে বসে বাসায় বসে বসে সে কোডিং করে। হ্যাঁ, এখন কোডিং করার জন্য তার যেই ডিভাইস গুলো প্রয়োজন, তার ল্যাপটপ প্রয়োজন, তার নেট কানেকশন প্রয়োজন, এগুলো কিন্তু সে যদি নেট কানেকশন না পায় তাহলে কিন্তু সে বসে বসে কোডিং করতে পারছে না। বা তার সাথে বড় কথা হলো যে ইনস্ট্রাক্টর প্রয়োজন, সে যদি ইনস্ট্রাক্টরের সাথে যদি সে যোগাযোগ রাখতে না পারে তাহলে কিন্তু সে কিন্তু কাজটা করতে পারবে না। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই যে বিষয়গুলো আসে যে আমরা অনলাইন ফ্যাসিলিটিসটা পাচ্ছি না, আমরা যে ইকোনমিক ফ্যাসিলিটিসটা পাচ্ছি না, সেটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে হতে পারে যে আমাদের যে প্রতিটা ডিপার্টমেন্টে আরিফুল ইসলাম টিটু ভাই যেটা বলেছেন যে প্রতিটা ডিপার্টমেন্টে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়েরও একটা কেন্দ্রীয় ছাত্র কল্যাণ তহবিল আছে, এবং আমরা জানি যে সেখানে প্রতি বছর একটা বাজেট রাখা হয় যে স্টুডেন্টদের কল্যাণের জন্য। এখন যেহেতু আমরা আমিও টিটু ভাইয়ের সাথে আরিফুল ইসলাম টিটু ভাইয়ের সাথে একমত যে অলরেডি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় 3 মাস যাবত বন্ধ। 3 মাস যাবত বন্ধ থাকার কারণে হয়তো কিছু খরচ বেড়েছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমার মনে হয় যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে এবং অনেকটা সঞ্চয় হচ্ছে, সেভ হচ্ছে। এবং এই সেভিংস গুলো কিন্তু চাইলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য ব্যবহার করা যেতে পারে। দেখা যাচ্ছে যে ইয়ে ছিল যে যে ফিজটা ছিল 26শে মার্চের ফিজ, এটা কিন্তু হয়নি। প্লাস যে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য খরচগুলো আছে সেগুলো হচ্ছে না। পয়লা বৈশাখের খরচটা কিন্তু বেঁচে গেছে। এগুলো দিয়ে যদি শিক্ষার্থীদের জন্য একটা তহবিল গঠন করা যায় যেখানে শুধু অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদেরকে কিছু আহ, সহযোগিতা দেওয়ার একটা ব্যবস্থা থাকবে, যদি এরকম হয় তাহলে আমার মনে হয় যে ইয়ে করা যাবে, অনলাইন ক্লাসের যে বাধাটা সেগুলো অনেকটাই অতিক্রম করা যাবে। নিপুণ। হ্যালো, নিপুণ। হ্যাঁ, এনামুল, ধন্যবাদ এনামুল আপনাকে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে ভাইয়া কমেন্ট করেছিলেন। আমার মধ্যে পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি জিল্লাল হোসেন সৌরভের কাছে চলে যাচ্ছি। জিল্লাল হোসেন সৌরভ, শুনতে পাচ্ছ ভাই? আমাদেরকে তুমি শুনতে পাচ্ছ? জিল্লাল হোসেন, শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। হ্যাঁ, তোমার কাছে আমার প্রশ্ন, করোনা পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি খুবই ভয়ানকভাবে ভেঙে পড়বে। তুমি কতটুকু নিজেকে প্রস্তুত করছো ছাত্র হিসেবে? অনলাইন কার্যক্রম শুরু হোক আর না হোক, একজন সাধারণ ছাত্র হিসেবে বিশ্ব অর্থনীতির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছো নিজের মতো করে? এই প্রশ্নটা খুবই ক্রুশিয়াল, আমি মনে করি প্রত্যেকের এটা আসলে জানা উচিত। যারা লাইভ প্রোগ্রামটি দেখে প্রত্যেকের এটা আসলে আমার মনে হয় জানা উচিত।
আসলে এটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে করোনা পরবর্তী বিশ্ব বিশাল একটা চ্যালেঞ্জ হবে ইকোনমিক্যাল চ্যালেঞ্জ, মানে অর্থনৈতিক একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট আমি যে প্রিপারেশনটা হচ্ছে এই যে পরবর্তীতে একটা কম্পিটিশন তৈরি হবে, একটা চ্যালেঞ্জ তৈরি হবে, এই চ্যালেঞ্জটা আমাকে মোকাবেলা করতে হবে। লাইক যদি আপনাকে দেখাই ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি গুলোতে, যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি না সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বলি, অনেকেই কিন্তু জব হারাচ্ছে, চাকরি হারাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের দেশ হিসেবে জনসংখ্যা অনেক বেশি, এই জনসংখ্যার বাস্তবতা নিয়ে যেখানে চাকরির বাজারটা খুবই হার্ড, খুবই কঠিন, যেখানে অনেক বেশি কম্পিটিশন করতে হবে চাকরির জন্য, সেই জায়গায় আমাকে কিন্তু করোনা পরবর্তী সময়ে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি যদি আপনাকে বলি, দেখেন পরবর্তী সময়টাতে আপনার যে সমস্যা, এই যে এই সময়টাতে আমরা আবদ্ধ আছি, বাসায় বসে আছি, আমরা কোনো ধরনের আমাদের ইনকাম নেই, আমাদের কোন টাকা, এই সময়টাতে আমাদের এই যে চাপটা, অর্থনৈতিক চাপটা, এই চাপটা কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করবো, মানে করোনা পরবর্তী সময়টা। এটা আপনাকে বুঝতে হবে, যখন এই চাপটা আমাদের মাথায় আসবে, এই যে অর্থনৈতিক চাপটা মোকাবেলা করার জন্য আমরা পরবর্তী সময়ে আমরা চেষ্টা করবো যে না অনেক বেশি দৌড়ানো, অনেক বেশি অর্থনৈতিক সাপোর্ট পাওয়ার পৃথিবী থেকে বা হচ্ছে আমার কান্ট্রির যে চাকরির মার্কেট গুলো থেকে, সেই জায়গাগুলো থেকে, তখন আমি দৌড়াবো। তো ওই দৌড়ানোর জন্য আমার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে আমার যে সময়গুলো, এই সময়গুলো আমার কাজে লাগানো উচিত। আমি যদি আমার কথা বলি, এই যে বললাম আমি প্রথম প্রশ্নের আনসার দিতে গিয়ে যে আমি 30 দিনে প্রায় 2000 টাকার মতো নেট কিনেছি। তো এটা যদিও আমার দ্বারা সম্ভব হয়েছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে, অনেকের দ্বারা কিন্তু সম্ভব হতে। আমি এই 2000 টাকার ইন্টারনেট কিনে আমি চেষ্টা করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ফ্রি কোর্স গুলো আছে, এই ফ্রি কোর্স গুলো করার জন্য। দ্বিতীয়ত আমি চেষ্টা করছি এই সময়টাতে একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আমি গ্রাফিক ডিজাইনের একটা স্কিল আমি শিখেছি, মানে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো, এই কাজগুলো আমি শেখার চেষ্টা করছি আমার ল্যাপটপে। তৃতীয়ত আমি চেষ্টা করছি, আমি জানি করোনা পরবর্তী ওয়ার্ল্ডটা খুবই হার্ড হবে এবং কম্পিটিশনটা খুবই করা হবে, আমি চেষ্টা করছি আইএলটিএস এর একটু প্রিপারেশন নেওয়ার। ব্রিটিশ কাউন্সিল থেকে ফ্রি কোর্স আছে, সেই কোর্স গুলো আমি করার চেষ্টা করি। তো স্টুডেন্টদের জন্য যাদের আসলে এই অপরচুনিটিটা আছে, আমি মনে করি তাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত এবং নিজেদেরকে তৈরি করা উচিত পরবর্তী বিশ্বের জন্য। তো যেহেতু আমাদেরকে খুব ভালো একটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেই চ্যালেঞ্জটা মোকাবিলা আমাদের করা উচিত। আরেকটা আমার বক্তব্য শেষ, আমি আরেকটা মেসেজ দেব প্রত্যেককে আমার এই লাইভ অনুষ্ঠানে, মানে লাইভ প্রোগ্রামে। সেই মেসেজটা হচ্ছে আমাদের করোনা পরবর্তী সময়টাতে আমাদের ইকোনমিটাকে যদি আমরা মানে খুব ভালোভাবে শক্ত করতে যাই, জিনিস করা উচিত সেটা হচ্ছে আমাদের দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো আমাদের সেল করা উচিত এবং আমাদেরকে হচ্ছে এই প্রোডাক্ট গুলা ক্রয় করা উচিত নিজেদেরকে, সৌরভ, প্রোডাক্টের উৎপাদনটা আমাদের বাড়ানো উচিত। হ্যাঁ সৌরভ একটু ইন্টারাপ্ট করছি, তোমার কথাগুলো একটু ক্লিয়ার আসছে না। অলরেডি একজন কমেন্ট করে বলেছে, তুমি একটু লাউডলি বলবে, একটু মাউথ স্পিচ সামনে নিয়ে আচ্ছা আপু, কথা বলার চেষ্টা করো। হ্যাঁ আমি যেখানে ছিলাম আমি বলতেছিলাম হচ্ছে আপনার আমার আমার বক্তব্যের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি। সেই মেসেজটা হচ্ছে আমাদের ইকোনমিটা তো খুবই খারাপ হয়ে যাবে করোনা পরবর্তীতে। তো আমাদের ইকোনমিটাকে আমরা যদি একটু মানে শক্ত করে ধরতে চাই বা আমাদের ইকোনমিটাকে আমরা যদি ভালো করে আমরা সাজাতে চাই, আমাদের একটা কাজ করা উচিত। এই আইডিয়াটা শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়াল আইডিয়া, সেটা হচ্ছে আমরা যেমন লাক্সের প্রোডাক্ট কিনি অথবা হচ্ছে আমরা সবসময় ফগের পারফিউম কিনি, এই ধরনের জিনিসগুলো না করে আমরা দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে, যেমন আমরা যে জিনিসটা করতে পারি, লাক্সের বদলেতে আমরা স্যান্ডেল নেক সাবান কিনতে পারি, আমরা ডেটলের পরিবর্তে আমরা যে জিনিসটা স্যাভলন কিনতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা করি, আমাদের দেশীয় অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা ইন্ডিয়া থেকে কোনো ধরনের পোশাক ক্রয় করে না এনে আমরা আড়ং থেকে পোশাক কিনি বা দেশীয় যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি আমরা কিনি, আমাদের অনেক মানে অর্থনৈতিক একটা সাপোর্ট আমরা পাবো যদি এই মানুষগুলো যদি আমাদের এই দেশীয় প্রোডাক্ট গুলা কিনে। সো এটা আমার ব্যক্তিগত আইডিয়া, আর কেউ চাইলে এই আইডিয়াটা আসলে ফলো করতে পারে, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো হবে দিন শেষে, এবং করোনা পরবর্তীতে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর হয়ে যাবে না। সো এটা হচ্ছে আমার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ আপু। ধন্যবাদ সৌরভ। সৌরভ আসলে অনেক ইনফরমেটিভ কথা বলেছে যে করোনাকালীন সময় আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই বলি কি আমরা বসে থাকবো? আমরা আমাদের
অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বৃদ্ধি করতে পারি। শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ না থেকে আমরা আমাদের অন্যান্য স্কিল ডেভেলপ করতে এই সময়টাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, কারণ আমরা সারাদিন বাসায় বসে অনেক সময় পাচ্ছি। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মিতু, আই থিঙ্ক মিতু আপাতত কানেক্টেড নেই, তার কানেকশনে প্রবলেম হয়েছে। আয়েশা আক্তার ইতি, আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রবলেম তো থাকবে, কিন্তু তুমি শিক্ষার্থী হিসেবে, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে, পুরো জাতির কণ্ঠ হিসেবে তুমি কি মনে করো অনলাইন ক্লাস এত প্রবলেম থাকা সত্ত্বেও অনলাইন ক্লাস শুরু হওয়া উচিত কিনা, সবকিছু বিবেচনা করে, সুবিধা অসুবিধা বিবেচনা করে যে শুরু করা উচিত কিনা, পরবর্তীতে আমরা সলভ করব, এরকম তুমি কি মন্তব্য রাখো, নাকি শুরু করাই উচিত না? ধন্যবাদ আপু আবার ফ্লোর দেওয়ার জন্য। অবশ্যই আমি পুরো জাতির, যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছেন যে পুরো জাতির কণ্ঠস্বর হিসেবে বলার জন্য, আমি বলবো যে স্টুডেন্টের কণ্ঠস্বর হিসেবে আমি বলবো যে আসলে অনলাইন ক্লাস শুরু হওয়া উচিত। কারণ আসলে আমাদের, আমি একজন স্টুডেন্ট যতটা ক্ষতি, পুরো জাতির স্টুডেন্ট যত আছে তাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে। সো আসলে এই যতগুলো সমস্যা আছে সবগুলোর কিন্তু একটা সলিউশন হয়তো আমরা, যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যারই একটা সলিউশন খুঁজে বের করা যাবে। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো সমস্যা দেখিয়েছি কিন্তু সবগুলোর কিন্তু আমরা একটা সলিউশন বলেছি, লাইক যাদের ডাটা কিনতে সমস্যা হবে তারা তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম প্রণোদনা দেওয়া হয়। তারপর হচ্ছে লাইভ ক্লাসে ভিডিওতে যেহেতু অনেক বেশি বাফারিং করে, তার জন্য ক্লাসটাকে ভিডিও করে রেখে, অর্থাৎ একটা ক্লাসকে টিচার নিজে পার্সোনালি ভিডিও করবেন এবং পরবর্তীতে সেই ক্লাসটা স্টুডেন্টদের কাছে দিয়ে দিবেন, যাতে তারা ডাউনলোড করে ক্লাসটা পড়তে পারে। সো যদি আমরা পুরো জাতির কণ্ঠস্বর হিসেবে বলি, জাতির কণ্ঠস্বরের কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলোই রয়েছে। সো অনলাইন ক্লাসটা আসলে শুরু হওয়া উচিত, কারণ যতই আমরা ঘরের মধ্যে বন্দি থাকি না কেন, অনলাইনে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা কিংবা বিভিন্ন রকম অনলাইন কোর্স গুলো হচ্ছে, কিংবা 10 মিনিট স্কুলের মতো বিভিন্ন বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিন্তু স্টুডেন্টদের জন্য তাদের শিক্ষা কার্যক্রমগুলো চালিয়ে, এই সমস্যাটা আসলে কিভাবে সলভ করা যায়, কিভাবে এটাকে আন্তরিকভাবে স্কুল বলুন কিংবা ইউনিভার্সিটি বলুন সবগুলো সমস্যাটাকে আসলে সলভ করার একটা পর্যায়ে আসা যায়। সমস্যার কারণে আসলে 103 দিন বাংলাদেশে করোনা এসেছে, কিন্তু এরপরও আসলে যে সবকিছু বন্ধ হয়ে আছে, সবকিছু স্থবির, স্কুল কলেজ থেকে শুরু করে, আর কতদিন বন্ধ থাকবে? দেশের তো এখন অবস্থা পুরোপুরি খারাপ। যেখানে আমরা 103 দিন আগে, অর্থাৎ 102 দিন আগে আমরা দেখেছিলাম মাত্র একজন করোনা রোগী শনাক্ত, এখন সেখানে গিয়ে আমরা আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে প্রায় 40-এর উপরে। এই যে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আক্রান্ত হচ্ছে, আসলে আমাদের তো এই সময় বাইরে যাওয়া পসিবল না। এই সময়টা আসলে আমাদেরকে ঘরে বসে অনলাইন কার্যক্রমটা পরিচালিত করতে হবে। অনলাইন কার্যক্রমটা পরিচালনা করার মাধ্যমে আসলে আমরা সেফলি আমাদের শিক্ষা কার্যক্রমটা চালাতে
দিয়ে? আসলে কি বলবো, যদি লাইভ ক্লাস হয় তাহলে কিংবা লাইভ কোনো কিছু হয়, আসলে নেট সমস্যার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়। তবে ওই যে আমি প্রথমে আমার কথা বলার সময় বলছিলাম, কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো লাইভ ক্লাস না করে সেটাকে রেকর্ড করে, অর্থাৎ টিচার আগে একটা ভিডিও করবে। দেখেন আমরা এখন কিন্তু সবাই কি করি, আমরা একটা হার্ভার্ডের কোনো একটা কোর্স করছি, তাদের কোর্স মডিউল গুলো কিরকম থাকে, হয়তো কোনো একটা ভিডিওর মাধ্যমে তারা আমাকে শেখানোর চেষ্টা করে, অথবা কোনো একটা স্ক্রিন বা পিডিএফ এর মাধ্যমে আমাকে শেখানোর চেষ্টা করে। তারা তো লাইভ ক্লাসে বসে আসলে আমাকে শেখায় না। শুধুমাত্র যে লাইভ ক্লাসের মাধ্যমে শেখাতে হবে ব্যাপারটা এমন না, সেটাকে ভিডিও করে কিংবা সেটাকে পিডিএফ বানিয়ে স্টুডেন্টের কাছে পৌঁছানো সবকিছুই কিন্তু আসলে পসিবল। আর সেই সবকিছু পসিবল করার জন্য আসলে আমাদের দেশের সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তার মাধ্যমেই আসলে আমরা আমরা আমাদের অনলাইন ক্লাসটা পরিচালনা করতে পারবো। অনলাইন ক্লাস পরিচালনা মানে হয়তো আমরা পরীক্ষাটা দিতে পারবো না, কিন্তু আমাদের বাকি যে শিক্ষা কার্যক্রম সেটা চালাতে পারবো। এরপর যখন আমাদের ইউনিভার্সিটি চালু হবে বা খুলবে, তখন আমরা চাইলে আমাদের ইউনিভার্সিটির পরীক্ষাটা তখন খুব দ্রুত নিয়ে নেওয়া যাবে। আর আমাদের এনামুল ভাই আরেকটা কথা বলেছিলেন যে আসলে পরীক্ষা, যাদের ল্যাব রয়েছে বা যাদের অন্যান্য পরীক্ষাগুলো আছে সেগুলো নেওয়া পসিবল না অনলাইন ক্লাসের কারণে। আমরা সারা বিশ্বই কিন্তু আমরা বারবার উদাহরণ দিচ্ছি সারা বিশ্বের কথা, উন্নত বিশ্বগুলোর কথা, তাদেরও কিন্তু এখন ল্যাব ক্লাস হচ্ছে না। যারা এখন ঘরে বসে ক্লাস করছে প্রত্যেকেই থিওরি ক্লাসগুলোই করছে। সো আমাদের সবারই কিছু না কিছু থিওরি ক্লাস আছে, সেই থিওরি ক্লাসগুলো আমরা চালাতে পারি অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা বসে আছে ঘরে এখনো ডিসিশনের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি নেবে দায়িত্ব, অর্থাৎ কি সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের কিন্তু ক্লাস চলছে থিওরি ক্লাসে, অর্থাৎ তাদের কথা যদি চিন্তা করি তাদের কিন্তু প্র্যাকটিক্যাল কিংবা ল্যাব কিছুই হচ্ছে না, তাদের এই প্র্যাকটিক্যাল ল্যাব বাকিগুলো পরে নিবে, এখন তাদের ক্লাস হচ্ছে। সো পুরো জাতির কণ্ঠস্বর হিসেবে আমি বলবো যে আসলে আমাদের লাইভ ক্লাস বা অনলাইন ক্লাসটা আসলে হওয়া উচিত। অনলাইন ক্লাসের মাধ্যমে আসলে আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়া উচিত। আমরা যারা হচ্ছে যে অনেকেই আছে যাদের সার্টিফিকেটটা নেওয়া বাকি, কিংবা অনার্স শেষ করবে কিংবা মাস্টার্স শেষ করবে, কিন্তু এই করোনা সমস্যার জন্য আসলে তারা আটকে আছে, পরিবারের একমাত্র সম্বল। তারা আসলে তাদের আমরা যদি এই অনলাইনের মাধ্যমে তাদের পরীক্ষাটা নেওয়া হয়, যদি পসিবল হয় কোনোভাবে সবার দ্বারা অনলাইনের মাধ্যমে পরীক্ষাটা নেওয়া, তাহলে অনলাইনের মাধ্যমে আসলে পরীক্ষাটা নিয়ে তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়ার ব্যবস্থা সেটা করা যেতে পারে। কিন্তু অন্য ক্ষেত্রে সময় কম, তুমি একটু শর্ট টাইমের মধ্যে যদি শেষ করতে পারো। হ্যাঁ, আমি শর্টে শেষ করছি। আসলে আমার মানে পুরো কথাটাই হচ্ছে যে পুরো জাতির কণ্ঠস্বর হিসেবে আসলে যে সমস্যাগুলো দাঁড়ায়, প্রত্যেকটা সমস্যার আসলে সমাধান বের করা সম্ভব। আর সেই সমাধানগুলো বের করে আসলে অনলাইন ক্লাসটা শুরু করা উচিত, অনলাইন ক্লাস শুরু করা উচিত, এবং যাতে আমাদের টিচাররাও কোঅপারেটিভ হয় আমাদের সাথে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোঅপারেটিভ হয়, আমাদের সবগুলো সমস্যা তারা কনসিডার করে, সে ব্যাপারগুলো আসলে দেখা উচিত বলে আমি মনে করি। আপু? দুঃখিত, আমরা তোমাকে একটু সময় কম দিয়ে ফেলেছি। আসলে আমাদের প্রোগ্রামের প্রায় পুরোপুরি শেষের দিকে চলে এসেছি। আমি সর্বশেষ আরিফুল ইসলাম টিটু ভাইয়ের কাছে, ভাইয়া খুবই সংক্ষিপ্ত আকারে 2 মিনিটের মধ্যে আপনাকে একটা বলতে চাই যে আমাদের এই টক শোটা যদি কোনো শিক্ষক দেখে থাকে, যেমন আমি পার্সোনালি চাই আমাদের অনলাইন ক্লাস শুরু হোক, কারণ করোনা দেখা যাবে আগস্টে পরে এই বন্ধটা আরো বর্ধিত হতে পারে। সো সেক্ষেত্রে আমাদের রিস্ক নেওয়া মেবি উচিত নয়। সো এটা যদি কোনো শিক্ষক দেখে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা, সো আপনি স্যারদেরকে কি বলবেন শুরু করার ব্যাপারে? আপনি নিজেও চান যে শুরু হোক, স্যাররা যেন পদক্ষেপ নেন। 1-2 মিনিটে যদি বলেন স্যারদের উদ্দেশ্যে কিংবা রিকোয়েস্ট করতে পারেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? স্যারদের উদ্দেশ্যে আসলে অনলাইন ক্লাস শুরু হলে কিন্তু স্যারদের হচ্ছে বেশ সময় দিতে হবে। তারপর নর্মাল ক্লাসে যেমন হচ্ছে স্যারদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে, সেটা তো থাকবেই। সেক্ষেত্রে হচ্ছে অনলাইন ক্লাসে নিলে তাদের ডবল পরিশ্রম করতে হবে। ডবল আমি বলছি এই জন্য যে অনলাইন ক্লাস যেহেতু বাধ্যতামূলক থাকবে না, বা হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকবে না, বা হচ্ছে কিছু শিক্ষার্থী আছে যারা হয়তো সব সমাধান করার চেষ্টা করার পরেও হয়তো অনলাইন ক্লাসগুলো করতে পারবে না।
সেক্ষেত্রে অনলাইন ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যে টপিকস গুলো, সেই টপিকস গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার পর পুনরায় আলোচনা করা লাগবে, করতে হবে। এবং আমি যেটা বলছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের কাছে এই বিষয়ে পরামর্শ চাইছিল। তো চেয়ারম্যান স্যার আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের কাছেও এই পরামর্শগুলো চেয়েছিল। তো আমরাও এই পরামর্শগুলো দিয়েছি, স্যাররাও একমত হয়েছে যে যে ক্লাসগুলো অনলাইনে হবে, যে টপিকগুলো আলোচনা করা হবে, সেই টপিকগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় খোলার পর পুনরায় আলোচনা করা হবে, যাতে হচ্ছে কেউ যদি এটা মিস করে তাদের যাতে কোনো সমস্যা না হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ডবল কাজ কেন করছি? ডবল কাজ এই জন্য করছি যে আমাদের যে বড় একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা পূরণের জন্য বা এই মানসিক চাপ দূর করার জন্য বা আমাদের যে পড়াশোনার একটা গতিশীলতা সেটা ধরে রাখার জন্য কিন্তু এখন এটা দরকার। আর ডবল করতেছি তার কারণ কিছু কিছু মানুষের সমস্যা হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটা পুনরায় করব। আর এই জন্য স্যারদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এছাড়াও হচ্ছে অনলাইন ক্লাস করলেও যে স্যারদের হচ্ছে আমি যেটা বলেছিলাম এই পড়বে যে হ্যান্ড নোট বা পিডিএফ বা স্লাইড এগুলো প্রোভাইড করতে হবে, যাতে শিক্ষার্থীরা যাদের ভিডিও কলে আসতে সমস্যা হবে বা রেকর্ড ক্লাসগুলো করতে সমস্যা হবে, তারা অনায়াসে পিডিএফ কিন্তু করতে পারবে। পিডিএফ এর জন্য কিন্তু হয়তো খুব বেশি গতিসম্পন্ন ইন্টারনেট দরকার হবে না, বা খুব বেশি এমবি খাবে না, হয়তো ডাউনলোড করে সে আরামেই সময় নিয়ে সেই পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে আসলে শিক্ষকদের জন্য এটা আসলে একটু কষ্টসাধ্য হবে। তারপরেও আমি আমার জায়গা থেকে আমি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলবো, শিক্ষকদেরকে অবশ্যই অনুরোধ করব তারা অনলাইন ক্লাসে আগ্রহী হবে। এবং আমার জানা মতে আমি অনেক শিক্ষকের সাথে আলোচনা করেছি, অনেক শিক্ষক আগ্রহী আছেন এবং আমাদের বিভাগে, দর্শন বিভাগে একজন শিক্ষক অনলাইন ক্লাস নিচ্ছেন আমার জানা মতে। এটা আসলে মানে ফরমালি না, যেসব শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছে তারা হয়তো সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতেছে, কিন্তু অবশ্যই সেই আলোচনাগুলো কিন্তু পরবর্তীতে আবার হবে। তো এই জন্য আমি বলতেছি যে এই সমস্যাগুলোর কারণে আমরা কিন্তু এই অনলাইন ক্লাসের শুরু করাটা আমরা হচ্ছে মানে থামাই দিয়ে রাখতে পারি। আমরা কিন্তু এটা শুরু করতে পারি, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানও অবশ্যই থাকবে। আর সবাই কিন্তু একটা পয়েন্ট ধরেই এর বিপক্ষে কথা বলছে, যে আর্থিক সমস্যা। আমি যেটা বলবো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সবার কিন্তু আর্থিক সমস্যা থাকে না। সবার কিন্তু এতটাই পারিবারিক অবস্থা এতটাই খারাপ না যে তারা হচ্ছে মাসে 200-300 টাকা খরচ করে অনলাইনে ক্লাস করতে পারবে না, এতটা খারাপ না। হ্যাঁ, কিছু পার্সেন্ট, হয়তো 10% বা 20% হয়তো খারাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সবাইকে সাহায্য না করে শুধুমাত্র ওই 10% বা 20% শিক্ষার্থীকে সাহায্য করতে পারে, তার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অনেক ইজি হবে। আর এই করোনার এই সংকটময় মুহূর্তে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে বিভিন্ন ব্যাচে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য, সহযোগিতা বা ফান্ড কালেক্টিং করে তাদেরকে, আর্থিক অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেছি। এক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে একটা ব্যাচে যদি 60 জন শিক্ষার্থী থাকে, তার মধ্যে যদি 5 জনের এই আর্থিক সমস্যা থাকে, আমার মনে হয় বাকি 55 জন চাইলে সেই 5 জনের সমস্যার সমাধান করতে পারে তাদের নিজেদের স্বার্থে। তার কারণ সেই 5 জনকে সহযোগিতা করলে তাদের যে এই পড়ালেখার যে স্থবিরতা আছে সেটা চালু হতে পারে। সো আসলে ইচ্ছা থাকলে, আন্তরিকতা থাকলে এই সব সমস্যারই সমাধান করা সম্ভব। এবং আমি শেষ কথা বলতে চাই যে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা স্যারদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একই সাথে অনুরোধ থাকবে যে আপনারা অতি সত্বরই বিশ্ববিদ্যালয় প্রতিটা বিভাগে অনলাইন ক্লাসে শুরু করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো, আর্থিক সহযোগিতা বা যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন ক্লাস শুরু করবেন আশা করি। ধন্যবাদ ভাইয়া, আপনি কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে অনলাইন ক্লাস শুরু করতে হবে, কিন্তু তার আগে সমস্যাগুলো সমাধান করে যেন সবাই অ্যাটলিস্ট 95% নিশ্চিত হতে পারে, এবং 5% যে পারবে না তাদের জন্য
তার সুবিধাজনক ব্যবস্থা নিতে বিকল্প হবে, ব্যবস্থা রাখতে হবে। যেন পৌঁছায়। জি ভাইয়া, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অতিথিদের কথোপকথন শেষ হয়ে গেছে। সো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বা যদি বলে থাকি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আশেপাশে যে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়ে গেছে, সো আমি চাই বিশ্ববিদ্যালয়ের বাকি বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলোকে যদি ফলো করা পসিবল হয়, তাদের কাছ থেকে কিছুটা আইডিয়া নেওয়া সম্ভব হয়, অবশ্যই তাদের কাছ থেকে সেই আইডিয়াগুলো নিক। এবং যেটা বলা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থী আছে, আর এইটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা প্রত্যন্ত অঞ্চলে খুবই খারাপ। সেই ক্ষেত্রে সরকার প্রথমত ইন্টারনেট ব্যবস্থাটা কোনোভাবে তার মোবাইল অপারেটরের সাথে কথা বলে এটাকে একটু ফিক্স করে নিতে পারে কিনা, কিন্তু কিংবা কিছু মাসের জন্য করোনাকালীন সময়টাতে কোনোভাবে তারা আমাদের কিছুটা সুবিধা দিতে পারে কিনা, প্রথমত সেটা নিশ্চিত করে পরবর্তীতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে অবিলম্বে অনলাইন ক্লাস শুরু করা উচিত। হ্যাঁ, আমি আবারও বলবো, প্রথমত শিক্ষার্থীদের অবস্থার কথা চিন্তা করে এবং তাদেরকে যেন তারা যেন এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে, এটা মূল কথা। এবং আমি আমাদের শিক্ষকদের কাছে আবেদন করব অবশ্যই যে তারা যদি কেউ দেখে থাকেন এই শোটা, তারা যেন আমাদের সম্পর্কে ভাবতে শুরু করেন। অ্যাটলিস্ট এখন সময় এসেছে অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা শুরু না করুক, প্রথমে ভাবতে হবে, ভাবতেও অনেক সময় লাগে। আমরা চাই আপনারা ভাবুন, আপনারা পদক্ষেপ নিন, আপনারা পলিসি তৈরি করুন, তারপর ধীরে ধীরে শুরু করুন। এবং আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কাজ আমাদের জন্য যে সুবিধাটা প্রোভাইড করা হচ্ছে সেটা গ্র্যাব করে নিতে। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এখনই লাইভটা শেষ করবো। আশা করি পরবর্তী শোগুলোতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।